ওকে, তাহলে আমি শুরু করলাম, বুঝছো? দেখো, ম্যাক্রো বায়াস এটার মাধ্যমে বলছে আমরা উইকলি অ্যানালাইসিস, মানে যখন আমরা উইকলি কোনো মার্কেটকে দেখি বা কোনো মান্থলি কোনো মার্কেটকে দেখি, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি কি ম্যাক্রো বায়াস, বুঝেছো? যখন আমরা উইকলি কোনো মার্কেটকে দেখি বা মান্থলি যখন কোনো বায়াস বের করি আমরা, তো বায়াস বের করার ক্ষেত্রে আমরা এই বিষয়টা ইউজ করি, মানে বায়াস কোনো সিঙ্গেল মার্কেট দেখে বের করা যাবে না, কোনো সিঙ্গেল চার্ট দেখে মার্কেট বের করা যাবে না, বুঝেছো? হুম এই হুম তিনটাকে কম্বাইন করে তারপরে তুমি যে কোনো মার্কেটের বায়াস বের করতে পারবা, লাইক নাসদাক, S&P 500, গোল্ড, এভরিথিং, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। ওকে, দেখো, ইভেন কমোডিটি, আমি হুম গত ভিডিওতে বলছি, এটা ইউটিউবে আছে, ওটা দেখে নিও। কমোডিটি থেকে শুরু করে এভরি মার্কেট যতগুলো এক্সিস্ট করছে মার্কেটে, সমস্ত মার্কেটের বায়াস তুমি ইজিলি বের করতে পারবা। ম্যাক্রো বায়াস কেন প্রয়োজন, আমি এটাকে নিয়ে বারবার কেন বলছি, এটা বলার প্রয়োজন হচ্ছে যে ম্যাক্রো বায়াসের মাধ্যমে আমরা উইকলি অ্যানালাইসিস করতে পারবো, অ্যান্ড ডেইলি অ্যানালাইসিস করতে পারবো, ইভেন মান্থলি যে অ্যানালাইসিসটা করতে পারবো আমরা, মানে একদম প্রফেশনাল ওয়েতে যেভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, এই ম্যাক্রো বায়াসের মাধ্যমে ওটা করা যাবে, বুঝেছো? কোনো একটা সিঙ্গেল মার্কেটকে দেখে ওই মার্কেটের বায়াস বের করা যাবে, এটা ইম্পসিবল না, যাবে, বাট ওটাতে একটু রিস্ক আছে। বাট যখনই আমি এই তিনটা টপিক মিলে যখন একটা বায়াস দেখবো আমি, তখন ওই বায়াসে ফেল হওয়ার চান্স আছে আমার 1%। ইভেন তাও না, যদি ঠিক মতো মাস্টার করতে পারো, 1%ও চান্স নাই তুমি ফেল হবো বায়াসে। এই হুম। ক্লাসের উদ্দেশ্য একটাই যে তুমি যেন নেক্সট টাইম উইকলি অ্যানালাইসিস করার সময় মাল্টিপল মার্কেটকে দেখার পর ডিসিশন মেক করতে পারো। ট্রেডিংয়ে ডিসিশন নেওয়া খুবই সহজ, খুবই সহজ, মানে এটা, আর এটাকে মানুষ এতটা ডিফিকাল্ট বানায় ফেলে যে ট্রেডিং মনে হয় মহাবিদ্যা। মহাবিদ্যা এমন কিছু না, ট্রেডিংয়ে কিছু বিষয়গুলো আছে যে জানতে হয়, বুঝেছো? আর এইসব মেইন টপিক নিয়ে বলার মতো কেউ নাই। না না ভাই, কখনো দেখিনি তো। দেখো, বন্ড হচ্ছে যে, এটা কি, বন্ডে হাত কার আছে? বন্ডে হাত আছে ডাইরেক্ট গভর্নমেন্টের হাত আছে বন্ডে, ডাইরেক্ট গভর্নমেন্টের হাত আছে কাঁধ বন্ডে। অ্যান্ড হুম গভর্নমেন্টের সঙ্গী কে? গভর্নমেন্টের সঙ্গী কে? ফেডারেল রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, তারা বন্ডে হাত মারে কিন্তু। আর যেখানে সরকার সেখানে দেশের কি ইকোনমি, দেশের ইকোনমি লুকিয়ে হুম আছে হুম। বন্ডের মাঝে। বন্ডের মাঝে কি আছে? ইউএস এর ইকোনমি আছে কিন্তু। হ্যাঁ, ওটা ডিফেন্ড করছো তুমি কোন দেশের বন্ড দেখছো আসলে, ঠিক আছে? প্রত্যেকটা দেশের বন্ড মার্কেট আছে, ওটা তোমার অস্ট্রেলিয়া বলো, রাশিয়া বলো, প্রত্যেকটা দেশের একটা করে বন্ড মার্কেট আছে। কিন্তু আমাদের প্রয়োজন কি? ইউএস বন্ড মার্কেট। রিজন, হুম কারণ হচ্ছে যে যখন আমরা ইউএসএ এর জিডিপি বসবো, ইউএসএ জিডিপি বসলে তখন আমরা যেগুলো বেশিরভাগ ট্রেড করি, মানে আমাদের যেগুলো ট্রেডিং কারেন্সি, ওগুলো হচ্ছে কি ইউএস মার্কেট। ওকে, হুম। 1 সেকেন্ড দাঁড়াও, আমি এটাতে একটু নয়েজ সেপারেশন লাগানি আমি। ওকে, দেখো, আমরা যেসব মার্কেট ট্রেড করি তো বেশিরভাগ মার্কেট হচ্ছে ইউএস মার্কেট, ঠিক আছে? যেমন ধরো যে হ্যাঁ হ্যাঁ। আহ, আচ্ছা, তো ফাইন্যান্সিয়াল দুশ্চল আছে, তো আমি যেমন ধরো যে ইউএস, আচ্ছা আমি এখানে বলছি, দেখো দেখো দেখো, ওকে, দেখো, যেমন ধরো যে নাসদাক 100, এটা এটা কসের, এটা এটা মানে এটা কার, এটা এটা ইউএস এর মার্কেট, এটা
ইউএস 30 এটা কার মার্কেট? হুম ইউএস এর একটা মার্কেট। S&P 500 কার? এটা ইউএস এর মার্কেট। ওয়েলে হাত কার কাছে? ইউএস এর হাত আছে বলে স্বাভাবিক এটা। ইয়েস স্যার ঠিক আছে, যেমন ডলার, ডলার তো ইউএস এর ইন্ডেক্স এটা। তারপরে গোল্ডে সব থেকে বেশি যেগুলো তোমার কোম্পানি কোথায় আছে? ইউএসএ, তাই না? হ্যাঁ, ডুবাই আছে তো আলাদা বিষয়, বাট ইউএস বেশি কন্ট্রোল করে এটার উপরে। অ্যান্ড বাকি যেগুলো রইলো কারেন্সি গুলা, ইউরো ইউএসডিটি, মানে সব জায়গায় কি আছে? ইউএসডিটি আছে কিন্তু, সব জায়গায় কি ইউএসডিটি আছে কিন্তু। তাহলে আমাদের জন্য সব থেকে ভ্যালুয়েবল কারেন্সি কোনটা? ইউএসডি। হুম সব কি ভ্যালুয়েবল কি আমাদের জন্য? ইউএসডি, বুঝেছো? হ্যাঁ ভাই ইউএসএ আচ্ছা, মার্কেট তুমি কি স্টার্ট বুঝতেছো করো। কথা আমার? হ্যাঁ বুঝতেছি ভাই। তোমার কি কোনো প্রশ্ন আছে? না আপাতত এখানে নেই। ওকে, তো ইউএস বন্ড এন্ড ইউএস চার্ট এগুলো ইম্পর্টেন্ট। দেখো, এই এই তিনটা জিনিস না আহ, অর্থনৈতিকের উপরে অনেক প্রভাব। এই তিনটা জিনিসের কাজ ভিন্ন ভিন্ন। মানে হচ্ছে যে, ধরে নাও যে তোমার সঙ্গে অন্য পাড়ার একটা ছেলে ঝামেলা হয়েছে, ঠিক আছে? তোমার সঙ্গে পাশের এলাকার একটা ছেলের সাথে ঝামেলা হয়েছে। কারণ কি? যে ও তোমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করে। ঠিক আছে, লাইক আমি এমনি বোঝাচ্ছি, সেটা ভাবনা সিরিয়াসলি আবার। হুম ওকে, না না তখন ভাই। তুমি কি করলো? তুমি, ওরা আছে কয়জন? ওরা আছে 5 জন বা 10 জনের ভিতরে আছে, মানে 10 জন ধরো। ওটা অ্যারাউন্ড, যে তোমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করে, তো তার ফ্রেন্ড আছে 10 জন ওখানে। ঠিক আছে, তুমি এখন ওখানে একলাই গেছো ফাইট করতে, বুঝেছো? তুমি এখন একলাই পিটিয়ে ভাস করে দিবা। ইজ ইট পসিবল? না না হ্যাঁ, ভাই। হতে পারে, বাট ওটা তোমাকে অনেক স্ট্রং হতে হবে। আর বাংলাদেশে ওরকম স্ট্রং পোলাপান খুবই কম। তা না করে হুম তুমি কি করলা এখন? তুমি বললা কি যে, ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি আমার ভাইদের ডাকে না আসি। এখন তোমার যেগুলো বড় ভাই আছে, ধরো যাও যে, এখন তো তোমার ওই যে, আমি আদিমকালে বুঝাচ্ছি, আদিমকালে তোমার ভাই ছিল ছাত্রলীগের সভাপতি, আরেকজন ছিল যুবলীগের সেক্রেটারি, আরেকজন ছিল তোমার এমপি রাইট হ্যান্ড, বুঝেছো? মানে তোমার তিনটা ভাই হুম আছে, তিনটা ভাই বিভিন্ন স্তরের, ঠিক আছে? তিনটা ভাই বিভিন্ন স্তরের। আর তুমি তিনটা ভাইকে ডাকছো কেন? তুমি তিনটা ভাইকে ডাকছো এই জন্য যে, তুমি যেন এদেরকে ইচ্ছা মতো ফেস করতে পারো। ফেস বলতে তুমি ইচ্ছা মতো এদের কি আদর করতে পারো, মানে কিভাবে আদর করবো তুমি জানো তো ওটা, বুঝেছো? হুম এখন বিষয়টা হচ্ছে এটা যে, তুমি তোমার তিন ভাইকে রেখেছো এবং তোমার তিন ভাই তিন স্তরের আছে। কেউ ছাত্রলীগের সভাপতি, কেউ যুবলীগের সেক্রেটারি, অ্যান্ড কেউ এমপি রাইট হ্যান্ড, বুঝেছো? বাংলাদেশে এগুলো হুম খুব ভালো চলে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এর কি সাহস হবে? মানে এরা যে 10 জন দাঁড়িয়ে আছে তোমাকে মারার জন্য, এদের কি সাহস হবে? না না ভাই। এটা পসিবল না কিন্তু, এটা এটা কিন্তু পসিবল না কিন্তু। কারণ কি? হুম তা তো একজনকে ডাকলে তাও হতো, বাট তুমি 3 জনকে ডেকেছো। তাহলে যদি এখানে তোমার 3টা পাওয়ারফুল ভাই থাকে, তাহলে এখানে তোমার গায়ে হাত দেওয়া কি ইম্পসিবল? তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ, বাই এনি চান্স তোমার ভাই আসার আগে তোমাকে হয়তো দূরে মারতে পারে, স্বাভাবিক এটা। আর যখন ওরা যখন হুম আসবে, সাহস হবে না। হ্যাঁ, সাহস কখন হবে? এখন আমার কথা ডিপলি বোঝো। সাহস কখন হবে? আমার এই কথা মনে রাখো, আমি যে কথা বলছি এখন এটা মনে রাখো তুমি। সাহসটা কখন হবে দেখো, এই কথাটা মন দিয়ে শোনো, যা করছো করো, খালি এই কথাটা মন দিয়ে শোনো। সেই ধরো তোমার 3 ভাই আছে, 3 ভাই বিভিন্ন স্তরের। এখন আসার পরে এই যে 10 জন, এই 10 জন কিন্তু তোমার 3 ভাইকে কি চেনা না কিন্তু। ফার্স্ট অফ অল কি চেনা না কিন্তু, বুঝেছো? তাহলে এরা 10 জন কিন্তু ভয় পাবো না কিন্তু, এরা 10 জন কিন্তু তোমাকে 4 ভাইকে মারতে কিন্তু ভয় পাবে না, কারণ ওরা 10 জন আছে, ইভেন এটা ওদের এলাকা। তো ওরা ফার্স্ট অফ অল ভয় পাবে না কিন্তু।
আমার এই লাইনটা মন দিয়ে মনে রাখো। তারা কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু কি ভয় পাবে না। হ্যাঁ, তারা যখন জানবে তখন তারা ভয় পাবে বা তখন তোমাকে তারা হাত দিবে না, বাট এর আগে কিন্তু তোমাকে তোমার সঙ্গে অবশ্য তারা ফাইট ব্যাক করতে আসবে কিন্তু। ওকে, এখন সেম বিষয়টা হচ্ছে মার্কেটে যে তুমি এই তিনটা কারেন্সি সম্পর্কে এমনি জানলা, মানে বেসিক জানলা, ঠিক আছে, বাট এদের ক্ষমতা সম্পর্কে তুমি জানলা না যে আসলে এরা কি করে না করে, এদের ক্ষমতা সম্পর্কে তুমি জানলা না, তখন তুমি এটা কি ইউজ করতে পারবে না তুমি। তখন তুমি এটার যে বিউটি, এটার ফিল তুমি কি করবা, নিতে পারবে না কিন্তু। কারণ কি, তুমি এটা জানো, ঠিক আছে, তুমি জানো এটা যে এটা বন্ড, এটা ফিক্স, এটা ডলার, তুমি উপর উপর জানো, বাট এদের যে ক্ষমতা, এদের যে হাত কত বড়, তুমি এটা এখনো জানো না, যার জন্য তুমি এটা ইউজ করছো এখন, কিন্তু সেভাবে ফল পাবো না কিন্তু। হ্যাঁ, যখন তুমি অ্যাকচুয়ালি জানবা যে এই তিনটা জিনিসের আসলে পাওয়ার কত, তখন তুমি এই তিনটা জিনিসকে অবহেলা করবে না। তখন তুমি উইকলি অ্যানালাইসিসে এই তিনটা অবশ্যই রাখবা, ইভেন মান্থলি বায়াসে এই তিনটা অবশ্যই রাখবা, কারণ তুমি এখন জেনে গেছো যে এই তিনটার ক্ষমতা আসলে কি। বুঝেছো? হ্যাঁ ভাইয়া। আমি এটাই বোঝাচ্ছি যে এখানে কি হলো, এখানে তোমার ভাইকে ওরা চিনে না, তোমার ভাইকে ওরা না চেনার ফলে তোমার ভাইয়ের সঙ্গে ওরা ফাইট করতে গিয়েছে কিন্তু। বুঝেছো, তোমার ভাইকে না চেনার ফলেও কিন্তু তোমার ভাইয়ের সঙ্গে ফাইট করতে গিয়েছে কিন্তু। সেম জিনিসটা, তুমি এ সম্পর্কে যদি এসব সম্পর্কে না চিনো, তাহলে তুমি অবশ্যই একে অবহেলা করবে কিন্তু এই বিষয়টাকে, কারণ তুমি জানো না যে এদের কাজ কি। বাট যখন তারা এখানে জানলো যে না, আসলে এরা তিন ভাই তিন স্তরের, ঠিক আছে, অনেক বড় বড় নেতা খেতা মানুষ, তখন এদের সাহস হবো না ওদের গায়ে হাত দেওয়ার। সেম এই বিষয়টাও সেম, মানে যখন এটার বিউটি বুঝবা, তখন আর তোমার সাহস, মানে তোমার মন চাইবে না যে এই তিনটা বিষয় ছাড়া তুমি মার্কেটকে অ্যানালাইসিস করো। বুঝেছো? হুম। হ্যালো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতেছি। মিউট হয়ে গেছে। না বুঝতে পারলে বললা, বুঝছো? না না ভাইয়া বুঝছি বুঝছি, এখন বুঝছি, সব সুন্দর বুঝছি। দেখো, আমি অনেক এক্সাম্পল নিতে পারতাম, কিন্তু এই এক্সাম্পলটা নিলাম কেন, কারণ এটা সবাই বুঝবে, ঠিক আছে, সবাই বুঝবে এটা, শিক্ষিত বুঝবে, মূর্খরা খারাপ বুঝবে কিন্তু এটা। হ্যাঁ, সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন ভাই। ঠিক আছে, বুঝছি আমি একদম ক্লিয়ার ভাবে। কারণ বাংলাদেশে কিন্তু এটা চলে দ্বারা এটা, বোঝানো বুঝছো, হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এগুলো চলে কিন্তু। শুধু শুধু স্টক বা শুধু গোল্ড ওইগুলো নিয়ে গেলে মারা খাওয়াই লাগবে, বাট যদি সবকিছু নিয়ে যাই এক্স্যাক্টলি। তাহলে ক্লিয়ার, মানে এটা সহজ হয়ে যাবে, পাওয়ারফুল। ওকে, আমি এক্স্যাক্টলি এই, বাট এখন যেহেতু আমার কাছে এত অপরচুনিটি আছে, ঠিক আছে, এখন আমার কাছে তো হুম। অপরচুনিটি আছে, মানে আমি জানি যে যদি আমি ভাইকে রাখি অবশ্যই ভাই আসবে আমার। হ্যাঁ, একটা সময় ভাই সম্পর্কে আমি জানতাম না, বা আমার ভাইয়ের সাথে আমার বন্ডিং বন্ডিং ভালো ছিল না, এবার আমি জানতাম না যে ভাই ছিল আমার, তখন আমি তাদেরকে ইউজ করি। ভাই ছিল না মানে কি তখন কি আমি চলতে পারবো না? অবশ্যই পারবো চলতে আমি। হ্যাঁ, কিন্তু এখন যেভাবে চলছে আমি, মানে ভাই আছে আমার, মানে আমি এখন কোনো কিছু তো ভয় পাবো না, কারণ কি আমার তিনটা ভাই আছে, এমন তিনটা ভাই তিন জায়গায় এক্সপার্ট। তাহলে আমি কাউকে ভয় পাবো, আমার সামনে যেই কজন থাকে আমি ভয় পাবো না তো, কারণ আমি জানি যে আমি হ্যালো বললেও ভয় আসবে। হ্যাঁ হ্যাঁ। বুঝেছো? আমার হাসি বের হচ্ছে, মানে অদ্ভুত একটা এক্সাম্পল দিয়েছি আমি, বাট আমার কাছে মনে হয় এটা সব থেকে সহজ, যা তোমরা ইজিলি না, এটা বুঝতে ঠিক পারবা। আছে ভাই এটা। ওকে, দাঁড়াও আমি সাথে ক্লিক করি। ওকে, দেখো, আর এই ভাইকে চেনার পর, মানে এই তিনটা মার্কেট চেনার পর, তখন তোমাদের সম্পর্কে নিয়ে আসবো ফেডারেল রিজার্ভ ব্যাংক। ঠিক আছে, তখন তোমাদের ব্যাংকের ডাটা সম্পর্কে বোঝাবো যে ব্যাংক আসলে কিভাবে ওয়ার্ক করে, ব্যাংকের যে ব্যালেন্স শিট কিভাবে ওয়ার্ক করে, মানে ব্যাংকের ব্যালেন্স শিট দেখলে তুমি বুঝতে পারবে যে সামনের সপ্তাহে কি হতে যাচ্ছে মার্কেটে, যেটাকে বলো ইকোনমিক্যাল ডাটা আর কি। ওকে, দেখো, বন্ড হচ্ছে গভর্নমেন্টের পণ্য,
ভালো করে বোঝো আমার কথা এখন। বন্ড হচ্ছে কি গভর্নমেন্টের পণ্য। যখনই গভর্নমেন্টের পণ্য একটা রিলিজ করবে মার্কেটে, তখন অবশ্যই সাধারণ বলো অসাধারণ বলো গরিব দুঃখী যা আছে সবাই কিন্তু এটার প্রতি আগ্রহ কিন্তু বেশি দেখাবে। রিজন হচ্ছে যে এখানে সরকার নিজেই ইনভেস্ট করছে কিন্তু, ঠিক আছে, সরকার কি নিজেই কিন্তু ইনভেস্ট করছে এখানে। আর যখন সরকার নিজে ইনভেস্ট করবে তখন আদার্স যেগুলো পাবলিক আছে তারা অবশ্যই কিন্তু এসব আগ্রহ দেখাবে। রিসেন্টলি গত 1 মাস আগে স্টক মানে বাংলাদেশ স্টক মার্কেট যে ডিএস এর অবস্থা কিন্তু পুরোটাই খারাপ ছিল। এন্ড ওখানে আহ, কত হাজার 594,000 কোটি টাকা বা এরকম কত কোটি টাকা যেন মানে সিস্টেম করে ফেলছে বাংলাদেশ স্টক মার্কেটে। তারপরে বোর্ড মিটিং বসে ওটা, বড় বোর্ড মিটিং, বোর্ড মিটিং। তো বোর্ড মিটিং করার পর ওরা অ্যারাউন্ড 50,000 কোটি টাকা কি করে ওরা ফিরে দেয়, কিন্তু আদার্স যেগুলো টাকা আছে ওগুলো ফিরে দেয়নি কিন্তু, বাট আস্তে আস্তে দিব ওগুলা। রিসেন্টলি কিন্তু এখন বাংলাদেশ স্টক মার্কেট কিন্তু ওরা আস্তে আস্তে কিন্তু ভালো দিকে যাচ্ছে কিন্তু একটা। এন্ড বাংলাদেশ স্টক মার্কেটে যেমন ডিএসএ তে একটা রুলস কিন্তু করে দিয়েছে এখন। ডিএসএ তে এখন এই রুলস করেছে যে আগে কিন্তু এই রুলস কিন্তু শুধুমাত্র ফরেন কোম্পানি ছিল, ফরেন যেগুলো মানে এগুলো ফরেন কান্ট্রি যেমন ইউএসএ, তারপরে তোমার রাশিয়া, ইউক্রেন। তো এসব রুলস ছিল যে কোনো কোনো মানে সিম্পল হিসাব দেখো, যেমন নাজদাক হ্যান্ডেড মানে যে এখানে নাজদাকের ভিতরে 100টা কোম্পানি কি লিস্টেড আছে কিন্তু, মানে 100টা কোম্পানি কি আইপিও কি লিস্ট আছে কিন্তু এখানে, বুঝেছো? তাহলে এটা অবশ্যই ভালো পারফরমেন্স করবে। আর এই নাজদাক হ্যান্ডেডের ভিতরে যদি 100টা কোম্পানির ভিতরে যদি একটা কোম্পানি যদি খারাপ করে, ঠিক আছে, যদি খারাপ করে বা ওই কোম্পানি বন্ধ থাকে, তাহলে তাকে 3 মাস সময় দেওয়া হয়। তাকে 3 মাস সময় দেওয়া হতো যে তুমি তোমার কোম্পানি ভালো করো, না হয়তো তোমাকে এখান থেকে আমরা বের করে দেবো। বের করে দিয়ে এখানে অন্য কোনো মার্কেটের আইপো মানে অন্য কোনো স্টক মার্কেটের আইপো এখানে অ্যাড করবে কিন্তু, বুঝেছো? এটা ছিল বাইরের দেশের রুলস ছিল কিন্তু এটা বাংলাদেশে ছিল না কিন্তু। রিসেন্টলি আমি কালকের আগের দিন শুনলাম যে এটা পাস হয়েছে বাজেটে, যে যদি বাংলাদেশের স্টক মার্কেটে যদি কোনো কোম্পানি খারাপ পারফরমেন্স করে তাহলে তাকে 3 মাস সময় দেওয়া হবে। যদি সেই 3 মাসের ভিতরে যদি রিকভারি না করতে পারে তাহলে তাকে স্টক মার্কেট থেকে তাকে কিক করা হবে, বুঝছো? এতে করে হবে কি, এতে করে কি হবে যে ইনভেস্টরের চাহিদা আস্তে আস্তে বাড়বে কিন্তু, ঠিক আছে। এতে এতে করে যে ইনভেস্টর যারা যারা বাংলাদেশ ইনভেস্টর ওদের চাহিদা কিন্তু বাড়বে স্টক মার্কেটের দিকে কিন্তু। বাংলাদেশ স্টক মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল একটা সময়, বাট এই যে এখন মোটামুটি তারেক রহমান আসার পর কিন্তু মোটামুটি মার্কেটে একটা ভালো একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারছো? আশা করা যদি ইন ফিউচার আরো ডেভেলপ দেখা যেতে পারে বাংলাদেশ স্টক মার্কেটে। ইভেন ফরেক্স মার্কেট মানে যে ফরেক্স ট্রেডিং এটা বৈধ করার চান্স আছে কিন্তু। দেখো, ট্রেডিং করলে দেশের জিডিপির, ঠিক আছে, একটা দেশের জিডিপির সমস্ত খবর রাখতে হবে। ট্রেডিং কিন্তু মূর্খরা করে না কিন্তু, আমার কথা ভালো করে বলছো, ট্রেডিং কিন্তু মূর্খরা করে না কিন্তু। এখানে আমরা কিন্তু এখানে কিন্তু ট্রেডিং করছে না কিন্তু, লাইক বাইনারি আপস অ্যান্ড ডাউন। এখানে না কোনো আছে ইকোনমিক্যাল ডাটা, না কোনো জিও পলিটিক্যাল ডাটা, শুধুমাত্র আপস অ্যান্ড ডাউন লাগা। হ্যাঁ, বাইনারিও ভালো, এটাই খারাপ বলছেন না আমি, বাইনারিও ভালো, বাট প্রত্যেকটা জিনিসকে যখন তুমি ডিপলি জানবা তখন তুমি ওটাতে বেস্ট করতে পারবা। হ্যাঁ, একসময় আমি বাইনারি সম্পর্কে আগ্রহ রাখতাম, বাট এখনো তবে আমি ভুলে গেছি যে আসলে বাইনারি বলতে কোনো ট্রেডিং আছে, এক্সিস্ট করে মার্কেটে, বুঝেছো? হ্যাঁ। বাট যখনই ফরেক্সে আসছো তখন কি তোমাকে প্রত্যেকটা বিষয়ে তোমার খবর রাখতে হবে। তখন এখন তুমি সাধারণ কোনো মানুষ না, এখন তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি ফরেক্স মার্কেট আসো, তুমি এটা সবজি বাজার না যে নিয়ে নাও 20 টাকা কেজি পটল। এখন কিন্তু ওই যে বন্যার সময় কিন্তু এখন, ঠিক আছে, মেবি বদল কাছে এখন, তো বদল কাছে পটল ছিল 2 টাকা কেজি, বন্যাতে আসছে কিন্তু। এটা কিন্তু ওই মার্কেট না যে
মার্কেটে বন্যা আসছে, মার্কেটে এখন শেয়ার তুমি সব কিনে নিবা 2 টাকা 20 টাকা, এটা এমন না কিন্তু। এটা স্টক মার্কেট, এটা ফরেক্স মার্কেট, এটা গ্লোবাল মার্কেট, হুম, এটা। তো এখানে তোমাকে কি স্মার্টলি ডিসিশন নিতে হবে, প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হবে, হুম, বুঝেছো? দেখো, ভিক্স ভিক্স হচ্ছে কি? ভিক্স হচ্ছে ইউএসএ S&P 500 কি ভোলাটিলিটি ইন্ডেক্স। এটা বলতে গেলে আমার উচ্চারণের অসুবিধা হয় এটা, মানে আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে। ভিক্স, হ্যাঁ হ্যাঁ এইটাই volatility index। দেখো ভিক্স ইন্ডেক্স ওটা তোমার কি ভোলাটিলিটি ইন্ডেক্স S&P 500 কিন্তু এটা, বুঝেছো? হুম হুম মানে এটা ডিসাইড করো S&P যে 500। মানে ভিক্স হচ্ছে যে মার্কেটের রিস্ক অফ মডেল অ্যান্ড রিস্ক অন মডেল কি কি এটা শো করে, রিস্ক অফ মডেল অ্যান্ড রিস্ক অন মডেল কি শো করে কিন্তু এটা। এখন আসছে রিস্ক অফ মডেল কি আর রিস্ক অন মডেল কি, দেখো ফার্স্ট অফ অল রিস্ক বোঝো। ওকে, রিস্কে বার চার্ট চলে আসছে, আমার তো বার চার্ট লাগবে না আমার। দেখো এটা হচ্ছে মার্কেটের যে ভলাটিলিটি, এটা ডিসাইড করে, বুঝছো? মানে এটা শো করে, মানে মার্কেটে কি পরিমাণ আসে ভলাটিলিটি, এটা শো করে। এটা হচ্ছে ইউএস এর হৃৎপিণ্ড, মানে এটা ইউএস স্টক মার্কেটের হৃৎপিণ্ড এটা। ভিক্স হচ্ছে কি ইউএস স্টক মার্কেটের হৃৎপিণ্ড। মানে যখনই বড় বড় ক্র্যাশ আসছে তখন ভিক্স একদম উঠে গেছে আকাশে কিন্তু, বুঝেছো? একদম উঠে গেছে কোথায়, আকাশে কিন্তু। হুম, ওয়ার সময় না এই যে 26 সালের শুরুতেই কিন্তু যুদ্ধ লাগছে কিন্তু, এন্ড তখন ইউএস এর স্টক মার্কেট প্রায় ক্র্যাশ, তখন ইউএস এর স্টক মার্কেট কি প্রায় অবস্থা খারাপ। এন্ড তখনই লঞ্চ হয়েছিল কি ক্লাউড, ক্লাউড লঞ্চ হওয়ার পর ইউএস এর স্টক মার্কেট একদিনে 10% ডাউন সাইড চলে আসে। ওটা কোন দিন দেখো, নাসদাক আমি যাই, একটা দিনেই মেবি 10% মার্কেট ডাউন সাইড চলে আসে। আই থিঙ্ক এটা প্রতিশত এটা, এখানে কোথাও একটা দিনে মার্কেট 10% ডাউন সাইড চলে আসে কিন্তু। And তখনই ভিক্স কিন্তু একদম আকাশ ছোঁয়া কিন্তু, তখনই ভিক্স কিন্তু একদম কি আকাশ ছোঁয়া কিন্তু। দেখো তখন কি ভিক্স একদম আকাশ ছোঁয়া কিন্তু। ভিক্স এটা ডিসাইড করো যে ইন ফিউচার মার্কেটে কি পরিমাণ ক্ষতি হতে পারে, বা কি পরিমাণ মার্কেটে লিকুইডিটি এন্টার হতে পারে, বুঝেছো? যখন ভিক্স দেখবা ডাউন সাইডে তখন দেখবা যে মার্কেটের সুবিধা এখন, অবস্থা ভালো এখন, ঠিক আছে? এখন ইউএস এর স্টক মার্কেটের অবস্থা ভালো। তো ইউএস এর স্টক মার্কেট দেখো, আমরা মানুষ, তাই না? আমরা তো মানুষ, আমাদের বিভিন্ন হিটপ্রিন্ট মানে বিভিন্ন কোষ আছে আর কি, চোখ আছে, হিটপ্রিন্ট আছে আমাদের, উম, আরো আদার্স কিছু আছে। তো এটা হচ্ছে কি সেম জিনিস হচ্ছে যে এখানেও মার্কেটে কি হিট প্রিন্ট এটা, ঠিক আছে? এটাও মার্কেটে কি হিট প্রিন্ট এটা। এটা যখন পালস যখন আপ ডাউন বেশি হয়ে যাবে তখন এটা ইম্প্যাক্ট ডাইরেক্ট গিয়ে মার্কেটে পড়বে, ডাইরেক্ট গিয়ে পড়বে কোথায়, ডাইরেক্ট গিয়ে পড়বে মার্কেটে, বুঝছো? সেটা S&P 500 হোক, সেটা নাসদাক হোক, ইম্প্যাক্ট ফেলাবেই, ঠিক আছে? এটার পারফেক্ট প্রুফ আমি আজকে দিচ্ছি। আমি ইভেন আমি গত ভিডিওতে বলেছি যে এটা কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে? দেখো শ্যাম, এটা এমন আহামরি বিষয় না যে একদম ডিফিকাল্ট কিছু না। দেখো মেইন কথা হচ্ছে কি, আমরা একদম শুরুতে আসি, শুরুতে আসলে কি আমরা তো সাধারণ কেউ না, ঠিক আছে? আমরা একজন কি আইসিটি ট্রেডার, তুমি ছিলে একটা সময়, আমি এখন অ্যানালাইসিস, তুমি ভালো করে জানো। কিন্তু একটা সময় কি ইভেন তুমি এখনো কি আসো একজন ট্রেডার, নর্মাল কোনো ট্রেডার নাকি তুমি, কিন্তু তুমি এখন কি আইসিটি ট্রেডার। তুমি আইসিটির বেসিক যাও না, তুমি আইসিটি তুমি ইন্টারনালে কি আছে আইসিটির, মানে আইসিটির ভিতরে ডিপটা কি আছে তুমি এটা জানো কিন্তু, বুঝেছো? তো তোমাকে মার্কেট যে অ্যানালাইসিস করতে কিন্তু তোমাকে বেশি প্যারা খেতে হবে না কিন্তু, বুঝেছো? মার্কেটে কিছু নাই, জাস্ট এই কিছুর ভিতরে মানে চার্টের ভিতরে সবকিছু আছে কিন্তু। হ্যাঁ, চার্টের ভিতরে সবকিছু থাকলে বাট আমার বলার মাঝেও কিন্তু অনেক ডিপেন্ড করে, আমি যেটা বলবো 70% আমার কথা বলতে আসবে, মানে হচ্ছে 70% আমার বোঝানোতে আসবে, মানে 70% কি আমার বক বকে আসবে, অ্যান্ড বাকি যে 30% ওটা চার্ট থেকে আসবে,
ঠিক আছে, মানে 70 যখন তুমি কোনো হ্যাঁ বিষয় সম্পর্কে বোঝো না বা জানো না, তখন ওটার 70% ডিসাইড করবে তোমার মেন্টরের উপরে, তোমার মেন্টর তোমায় কিভাবে শেখাচ্ছে আসলে। আর বাকি 30% তখন তোমার ডিপেন্ড করবে কার উপরে, মার্কেটের উপরে। বাট যখন তুমি মার্কেটকে টাইম দিবে আস্তে আস্তে, তখন কি করবো, তোমার যে মেন্টর যে 70% ওটা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে, এন্ড তখন তুমি 100% তুমি তখন পুরোটাই কন্ট্রোল নিয়ে নেবে কিন্তু, বুঝেছো? তাহলে ভিক্স হচ্ছে যে ইউএস এর হৃৎপিণ্ড, ইউএস স্টক মার্কেট কি হৃৎপিণ্ড, বুঝেছো? এটা ভালো আছে, মানে এটা নর্মাল আছে, মানে কি ইউএস এর স্টক মার্কেট কি নর্মাল আছে কিন্তু, এটা যদি একটা বড়সড় ক্র্যাশ হুম আসে, যদি এটা বড়সড় ক্র্যাশ আসে, দেখো আহ এটা কত, 26শে মার্চ থেকে ধরলাম, 26শে জুন, 26শে মার্চ থেকে কি জুন, 4টা মাস, 4 মাস এখানে কিন্তু ভিক্স ডাউন সাইড আসছে, and 4 মাস নাসদাক দেখো, 4 মাস নাসদাক দেখে, এখন দেখো তো 26শে মে কোথায়, 26শে মে দেখো, 26শে মে, 26শে মার্চ, সরি, 26শে মার্চ থেকে দেখো নাসদাকের র্যালি দেখো, নাসদাকের কি র্যালি দেখো, ও ভাই এটা তো কাট টু কাট ভাই ঠিক একদম। আছে? এগুলো রালি, মানে এই বিষয়টা তোমাকে বোঝাচ্ছি আমি, মানে এটা রালি কিছু না তোমার কাছে, তখন যখন তুমি ভিক্সকে বুঝতে পারবা, মানে ভিক্স একবার বুঝতে পারলে তুমি, তখন তোমার কাছে এসব রালি কিছু না, কারণ তখন তুমি মার্কেটকে ডিপলি বুঝছো যে মার্কেটে আসলে কি হচ্ছে, ঠিক আছে? ভিক্স হচ্ছে কি ইউএস এর হৃৎপিণ্ড, আমি এক কথা বারবার বলছি, কারণ হচ্ছে যে মেন মানে এই তিনটা মার্কেটকে বলতে, তিনটা মার্কেট হচ্ছে তিনটা স্তর, ঠিক আছে? যেমন আমাদের মানে বাঁচতে হলে যে বিষয়গুলো লাগবে, যেমন খাবার লাগবে, পানি লাগবে, অক্সিজেন লাগবে, মানে এই তিনটা লাগবেই লাগবে। হ্যাঁ, গার্লফ্রেন্ড বাদ দাও, বউ বাদ দাও, মানে সবকিছু বাদ দাও, মানে এই তিনটা বিষয় কি লাগবে, খাবার, পানি, অক্সিজেন, এই তিনটা বিষয় লাগবে লাগবে লাগবে, ফিক্স এটা। এই তিনটা বিষয় ছাড়া কি আমরা বাঁচতে পারবো না? হ্যাঁ, সার্ভাইভ করতে পারবো, সার্ভাইভ করতে পারবো, ঠিক আছে? আজকে পানি খেলাম, খুব বেশি গেলে কয়দিন, 7-8 দিন পর, সর্বোচ্চ 1 মাস ধরলাম, সর্বোচ্চ 1 মাস আমি পানি খেয়ে বেঁচে থাকলাম, ঠিক আছে? সর্বোচ্চ 1 মাস কি আমি পানি খেতে বেঁচে থাকলাম, তাও হবে না। আচ্ছা ঠিক আছে, আমি পানির ভিতরে আমি সব পানি ধরলাম, তরল পানি বলো, লিকুইড পানি বলো, যেমন তোমার পেপসি, যা ইভেন যা এক্সিস্ট করছে ওয়ার্ল্ডে, সমস্ত পানি খেয়েও তুমি কিন্তু খুব বেশি গেলে 1 থেকে 2 মাস বাঁচবে কিন্তু, খুব বেশি কি 1 থেকে 2 মাস কিন্তু বাঁচবা, এরপরে কিন্তু বাঁচবে না কিন্তু আর। এক্স্যাক্টলি সেম, যদি তোমাকে এসব মার্কেটে, গ্লোবাল মার্কেটে লং টাইম বা পার্মানেন্ট থাকতে হয়, তাহলে এই তিনটা জিনিসের সঙ্গে তোমার কি বন্ডিং ভালো করতে হবে, কারণ এই তিনটা জিনিসই এখানকার হৃৎপিণ্ড, মানে এখানকার খাওয়া দাওয়া আর কি, ঠিক আছে? মানে এই তিনটা মার্কেট হচ্ছে বন্ড, ভিক্স আর ইন্ডেক্স, মানে এই তিনটা মার্কেট হচ্ছে এখানকার কি হৃৎপিণ্ড। যদি এখানে তোমাকে লং টাইম থাকতে হয়, তাহলে এই তিনটাকে বুঝতে হবে, and তিনটাকে বোঝার আগে তোমাকে এটা বুঝতে হবে যে এই তিনটা কোন স্তরের, and এই তিনটা তিনজন আমাকে কোন ডিরেকশনটা দিচ্ছে আসলে, ঠিক আছে? হ্যাঁ, তিনটা মার্কেটকে চিনলাম, বাট তিনটা মার্কেটের কাজ কি এটা তো জানলা এখন। এই এই ক্লাসের পর তোমার আর এইসব নিয়ে কোনো কনফিউশন থাকবে না, বুঝেছো? তুমি ফার্স্ট অফ অল তিনটা মার্কেটকে দেখেছো, তুমি ভিক্সকে দেখেছো, ভিক্সের কাজ কি, এতক্ষণ তো বললাম ভিক্সের কাজ হচ্ছে কি মার্কেটের যে ভলাটিলিটি, আপস অ্যান্ড ডাউন, হুম ঠিক আছে? যেমন ধরো যে স্টক হৃৎপিণ্ড মার্কেটে। যেভাবে চলে, আমাদের হৃৎপিণ্ড কিভাবে চলে কিন্তু এক্স্যাক্টলি সেম কিন্তু এভাবে চলে কিন্তু, বাট হুট করে কিন্তু হৃৎপিণ্ড যখন আমাদের বাউন্স বেশি হয়ে যায়, তখন কিন্তু কি হার্টের প্রবলেম হয়, তখন আমাদের ক্ষতি হয়, তখন আমাদের প্রচন্ড ব্যথা হয়, স্বাভাবিক এটা, হুম সব নর্মাল আছে, সব নর্মাল থাকবে। স্টকের আর স্টকের যখনই জন্য আপস একদম ডাউন বেশি হয়ে স্ট্রংলি যাবে, দেয়। তখন কি এটা প্রবলেম হবে। এক্স্যাক্টলি এখানে সেম বিষয়টা হচ্ছে, যখনই এটার আপস ডাউন বেড়ে যাচ্ছে, তখন আমরা প্রিভিয়াসে, মানে আমরা আগে থেকে বুঝতে পারছি যে হ্যাঁ, এখন আমাদের স্টক মার্কেট কি, ইউএস এর স্টক মার্কেটে কি কাহিনী হতে পারে, গোল্ডে কাহিনী হতে পারে, ঠিক আছে? গোল্ডে হতে পারে কাহিনী, স্টক হুম মার্কেট হতে পারে কাহিনী, আমরা ওটা আগে ভাগে জানছি, ওটা এটা আমাদের কাছে কি এক্সট্রা কনফার্মেশন, এটা আমাদের কাছে এক্সট্রা, অ্যান্ড এইসব
জিনিস আমাদেরকে আরো পুশ করে যে না আমরা যে অ্যানালিসিসটা করে রেখেছি ওটাকে আরো পুশ করে, ইভেন আমাদের যেগুলো রং অ্যানালাইসিস ওগুলোকেও সংশোধন করে এটা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ভাই। ওগুলো কি সংশোধন করে কিন্তু এই জিনিসটা। তুমি আইসিটি জানো, তুমি এমসি জানো, তুমি অর্ডার ফ্লো জানো, তুমি এই যে বাটারফ্লাই ইফেক্ট জানো, ভেনম জানো, তুমি যেই কনসেপ্টে জানো না কেন, তোমাকে এই তিনটা মার্কেটকে মাস্টার করতে হবে। হ্যাঁ, তিনটা মার্কেটকে মাস্টার করার পর তুমি অর্ডার ফ্লো লাগাবা না তুমি কি লাগাবা তোমার ওটা ব্যক্তিগত বিষয়, বুঝেছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটা আমি এটা করতেছি ভাই। এটা আমি এমনি বলছিলাম, আমি এটার এক্সাম্পল দিব, আমি দাঁড়াও এটা লাইভ মার্কেট এক্সাম্পল দিব, দেখো। তার আগে আমি ইন্ডেক্স নিয়ে কিছু কথা বলি। ইন্ডেক্স কোথায় গেল ইন্ডেক্স আমার? আচ্ছা দাঁড়াও, আমি এখানে সবকিছু ড্র করা আছে আমার, তো এখানে আমি বিষয়টা দেখছি, কথা বলছি আমি। ওকে, তো ভিক্স ক্লিয়ার। এখন কথা বলছি আমি কি ইন্ডেক্স নিয়ে, ডিএক্সওয়াই। ডিএক্সওয়াই হচ্ছে হুম হুম। ডলারের ইন্ডেক্স, মানে ডিএক্সওয়াই হচ্ছে কার দেশের এটা? ইউএসএ। ইউএস এর, ইউএস এর। অ্যান্ড আমরা যেগুলো ট্রেডিং করি, যেগুলো ট্রেডিং কারেন্সি আমাদের বেশিরভাগ ইউএস এর ওটা। নাসদাক কিন্তু ইউএস এর, এসএমপি 500 কিন্তু ইউএস এর, আমি সবকিছু আগে বললাম, কিন্তু সবকিছু হচ্ছে ইউএস এর। অ্যান্ড এসব মার্কেট সমস্ত কিছু চলে ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে, ইন্ডেক্স নেগেটিভ না ইন্ডেক্স পজিটিভ, বুঝেছো? যদি ইন্ডেক্স পজিটিভ হয় আদার্স যেগুলো স্টক মার্কেট কি হবে, নেগেটিভ হবে, হুম। বুঝেছো? ইন্ডেক্স পজিটিভ হলে আদার্স মার্কেট নেগেটিভ হওয়ার রিজনটা কি আসলে? দেখো, যখনই মার্কেট ইন্ডেক্স পজিটিভ হয়, ইন্ডেক্স মানে কি ডলার বোঝাচ্ছি এখানে আমি, ডলার হ্যাঁ কখন হ্যাঁ ভাই পজিটিভ বুঝছি। হবে? একটা মার্কেট তখনই পজিটিভ হবে যখন ওই মার্কেটে পর্যাপ্ত পরিমাণ শেয়ার বা পর্যাপ্ত পরিমাণ আমরা কয়েন, ক্রিপ্টোর ক্ষেত্রে কয়েন, ঠিক আছে, অ্যান্ড ফরেক্স মার্কেটের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ভলিউম বা লট সাইজ আমরা অ্যাড করছি, তখন ওই মার্কেটের ভ্যালু বাড়ে। এক্স্যাক্টলি সেম যখন ডলারের ভ্যালু বাড়ে, হুম ডলারের ভ্যালু কখন বাড়ে? যখন মানুষ পর্যাপ্ত পরিমাণ, মানে হিউজ ডলার কি করছে, বাই করছে, মানে হিউজ ডলার ইউজ করছে, তখন কি ডলারের ভ্যালু কিন্তু বাড়ে। এন্ড ডলারের যদি ডলারের ভ্যালু কখন বাড়বে? ডলারের ভ্যালু তখন বাড়বে যখন বন্ড মার্কেট কি হবে, পজিটিভ হবে। মানে ডলারের উপর ডিপেন্ড করবে বন্ড মার্কেট আমার, ঠিক আছে, আর বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করবে আমার ডলার। কারণ আগে বলেছি বন্ড সরকারের পণ্য, যখন সরকার কোনো অ্যানাউন্সমেন্ট করবে যে বন্ড, তারা এখন বন্ডে এত মিলিয়ন বা এত বিলিয়ন ডলার অ্যাড করছে, বা ফেডারেল রিজার্ভ ব্যাংক এত মিলিয়ন বন্ড এখন সরকারের কাছ থেকে কিনছে, যেমন তোমার আরআরপি, ঠিক আছে, আরআরপি, রিভার্স রিপার্সমেন্ট এগ্রিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওইটা প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম মানে এই সম্পর্কে। তো এই আরআরপি, আরআরপি এটা বোঝাচ্ছে যে আরআরপি কি করে, ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে এখানে, তো ফেডারেল রিজার্ভ ব্যাংক করে কি আদার্স মার্কেট যেগুলো অন্যান্য মার্কেটে, ধরুন হচ্ছে কোনো একটা মার্কেটে $10 বিলিয়ন বা $10 মিলিয়ন পড়ে আছে, 10 না 100 মিলিয়ন, আমি এটা টাকার অ্যামাউন্টটা আমি বেশি বলছি কারণ ব্যাংকের কাছে থাকবে বেশি, কম থাকবে না তার, তাই না? হুম ধরো যে হুম। ফেডের কাছে এখন টাকা নাই, তো এখন কি করলো ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা কি করলো, এখন তাদের টাকা প্রয়োজন, তারা কি করবে এখন, তারা অন্য ব্যাংকের কাছ থেকে কি টাকা ধার নিবে, like 10 বিলিয়ন বা 100 বিলিয়ন, সরি 100 বিলিয়ন, 100 বিলিয়ন টাকা তারা কি করলো, ধার নিল। তো 100 বিলিয়ন টাকা যখন তারা ধার নিল, তখন একটা ব্যাংক তো এমনি এমনি টাকা ধার দিবে না। হুম হুম, সুদ থাকবে। তুমি যে ঘুমাচ্ছ নাকি? আমি হ্যাঁ, কি ঘুমাচ্ছ নাকি তুমি? না না ভাইয়া। তুমি যে কথা বলছো আমার, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। যদি ঘুমাও ঠিক আছে, তোমার কি কানের গোড়া বলছে ফাটে ফেলবো কিন্তু আমি।
না না ঘুমাই দিছি না ভাই, ফ্রি আছি, কি কন? তুমি কি বুঝছো কথা আমার? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি ভাই। কোনো কনফিউশন আছে? আর না এইখানে নাই, এইটুকু পর্যন্ত বুঝছি, এখন বাকিটা বললে পুরোটা বুঝবো। ঠিক আছে, ওকে। আর পেইড একটা ব্যাংকের কাছ থেকে 100 বিলিয়ন টাকা ধার নিল। এটা কোন টাকা ধার নিল যে একটা ব্যাংকের কাছে 100 বিলিয়ন পড়ে আছে, যেটা তারা বর্তমান ইউজ করছে না, বুঝেছো? হুম হুম 100 বিলিয়নের কথা বলছি আমি। ধরো প্রত্যেকটা পাড়ায় কিছু না কিছু জুয়াখোর থাকে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ লজিক্যালি বলছো, প্রত্যেকটা পাড়ায় কিন্তু জুয়াখোর থাকে কিন্তু, জুয়াখোর মানে যারা জুয়া খেলে, ওয়ান এক্সপেড মানে বিভিন্ন আর জুয়া আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একটা জুয়াখোরও যখন 500 বা 1,000 টাকা ধার নেয়, সে ধরো যে যখনই 3,000 টাকা ধার নেবে জুয়াখোররা, এটা আমাদের এলাকায় আছে যার জন্য বলছি আমি, এটা থাকতে পারে তোমরা বুঝছো, থাকবে, এটা এটা আচ্ছা প্রত্যেকটা এলাকা আচ্ছা। থাকবে, এটা বাংলাদেশ না, থাকবে, এটা স্বাভাবিক। এটা ওরা করে কি যে এত টাকা যখন ধার নিচ্ছ তাহলে বিনিময়ে তুই আমাদের কিছু দে, এন্ড জুয়াখোর কি দিবে, কি দিবে? জুয়াখোর। দেখো, আমার কথা ভালো করে বুঝছো যে এখান থেকে ফেডারেল রিজার্ভ ব্যাংক $100 বিলিয়ন ধার নিচ্ছে একটা ব্যাংকের কাছ থেকে, ঠিক আছে? এন্ড হুম। সেম বিষয়টা হচ্ছে যে একটা জুয়াখোর তোমার কাছে টাকা ধার নিতে আসে, বিনিময়ে সে তোমাকে একটা জিনিস দিতে চাইছে, বাট জুয়াখোর তুমি কি দিয়ে বলো তো? কি দিবে? আরে জুয়াখোর সর্বোচ্চ গেলে মোবাইল ফোন দেবো, তাই না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে ওইগুলো তো হ্যাঁ, বন্ধক রাখে। এটা এটা কমন বিষয়। দেখো, সামান্য মোবাইল ফোন মানে 2 থেকে 3 হাজার টাকার যখন ট্রানজেকশন হচ্ছে, মানে 2 থেকে 3 হাজার টাকার ট্রানজেকশনে যদি মোবাইল ফোন দিতে হয়, তাহলে এই যে, তাহলে বিনিময়ে কি দিতে হবে? কি দিতে হবে? উইল দিতে হবে, ঠিক আছে? তখন ফেডকে হুম বন্ড দিতে হবে, বন্ড মানে যেগুলো বন্ড যেগুলো আছে না, বন্ড মার্কেট যেগুলো বলছো না, পর্যাপ্ত পরিমাণ বন্ড, হুম হুম তখন যেগুলো বন্ডের শেয়ার আর কি, তখন বন্ড এর কাছে রাখতে হবে বন্ধক। ঠিক আছে ভাই, তোর কাছ থেকে আমি টাকা নিলাম, তুই আমার বন্ড রাখ, এটা আমার বিনিময়ে তুই আমার বন্ড কি ধার রাখ তোর কাছে, রাইট হুম বুঝেছো? হ্যাঁ হ্যাঁ এন্ড ফেড এই টাকাটা নিয়ে যায়, তখন ওদের আলাদা কাজ করবে। এন্ড ফেড যখন এদেরকে বন্ড দিয়ে দিবে, তখন কি বন্ডের চাহিদা কি হবে? কমে যাবে, কারণ ফেড এখানে বন্ড বন্ধক রেখেছে কিন্তু। হুম এক্স্যাক্টলি এটাই যখন সোফার কম থাকবে, আরআরপি যখন কম থাকবে, যখন যখন আরআরপি কম থাকবে, যখন ফেড ব্যালেন্স শিট যখন মনে করো থাকবে বেশি, আর আরআরপি যখন কম থাকবে, তখন মার্কেটে কাহিনী আছে, তখন কি ডলার নেগেটিভ হবে। কারণ কি, কারণ যখন এখানে বন্ড তো নাই ফেডের কাছে, মানে ফেডের কাছে বন্ড নাই, কিন্তু বন্ড আছে কার কাছে? এখন বন্ড আছে হুম যে পার্সোনাল কোনো ব্যাংকের কাছে বন্ড আছে, হুম বুঝছো? এন্ড সেম জিনিসটা যখন ফেড যখন এর কাছ থেকে বন্ড আবার ফেরত নেবে, তখন ওটা মার্কেটে অ্যানাউন্সমেন্ট হবে যে তারা ফেড আবার বন্ড নিচ্ছে, তখন কি হবে? ডলার বাড়বে তখন, ঠিক আছে? তখন ডলার বাড়বে, আর ডলার বাড়লে কি হবে? বন্ড বাড়বে। কারণ তখন নর্মাল থেকে নর্মাল মানুষ, যেমন বাংলাদেশ স্টক মার্কেট এখন কিন্তু পরিস্থিতি ভালো আছে, এখন এখন অনেকেই নতুন, যারা নিউ ইনভেস্টর, যারা নতুন, যারা সাহস পাচ্ছে এখন ইনভেস্ট করার জন্য, কারণ এখানে সরকার কথা বলতেছি, হ্যাঁ এখন এটাকে পজিটিভ করা হবে, ঠিক আছে? সরকার কি একটা একটা আপডেট নিয়ে আসতেছে, কালকে একটা আপডেট নিয়ে আসলো, কি হুম বললামই তো আমি, যে 3 মাসের ভিতরে যদি কোনো ব্যাংক যদি পারফরমেন্স খারাপ, সরি ব্যাংক না, কোনো কোম্পানি যদি পারফরমেন্স খারাপ করে, তাহলে তাকে রাখা হবে না ডিএসসি তে, ঢাকা স্টক এক্সচেঞ্জ। তার মানে কি, হুম এখানে মানুষ সেটাই আস্থা হবে। পাচ্ছে মানুষ যে না, এখন মার্কেট পজিটিভ হবে। এক্স্যাক্টলি সেম বিষয়টা যখনই বন্ড, যখনই ফেডের কাছে ব্যাক যাবে, তখন এখান থেকে বিভিন্ন রিটেল ইনভেস্টররা কি করবে, তখন
বন্ড কিনবে, আর বন্ড কিনতে গেলে কি লাগবে আমাদের? ডলার লাগবে। ঠিক আছে, বন্ড কিনতে কি লাগবে আমার? ডলার লাগবে, বুঝেছো? বন্ড কিনতে গেলে কি লাগবে আমার? ইউএস ডলার, যার জন্য ডলারের দাম বাড়ে, যার জন্য কি ডলারের দাম বাড়ে তখন। অ্যান্ড তখন রিস্ক অফ মডেল, এক্সট্রিমলি সরি আমি, তখন হয় রিস্ক অন মডেল, মানে তখন সব রকম ইনভেস্টররা কি রিস্ক নিতে আগ্রহ দেখায়, মার্কেটে রিস্ক নিতে আগ্রহ দেখায়, মার্কেট তখন পজিটিভ হয়, বুঝেছো? রিস্ক অন মডেল, এটাকে বলে রিস্ক অন মডেল। যখন বন্ড আর ডলার আপসাইড থাকবে তখন রিস্ক অন মডেল, বুঝছো? রিস্ক অন আর রিস্ক অফ মডেল, এটা অনেক বড় একটা টপিক, এটা নিয়ে বলতে গেলে আমার 5 ঘন্টা লাগে যাবে, বা না হলেও 3 থেকে 4 ঘন্টা লাগবে আমার। এটা নিয়ে কখনো পরে আলোচনা করবো, কারণ এটা জানা উচিত, বুঝছো? রিস্ক না তো এই অন 3টা মডেল। মার্কেটের সম্পর্কে বুঝলা, এই তিনটা স্তরের, মানে একজন সরকারের ফুটপ্রিন্ট দেখায় তোমাকে, একজন তোমার কি সরকারের ফুটপ্রিন্ট দেখায়, মার্কেটের ইন্টারনাল খবর দেখায়, মানে মার্কেটে আসলে হচ্ছে কি ভিতরে গভীরে কি হচ্ছে, একজন এটা দেখায়। আর এটাকে দেখানোর জন্য আর একজন কি এখানে সঙ্গ দেয়, ঠিক আছে? এখানে আর একজন সঙ্গ দেয় যে হ্যাঁ, এই যা দেখাচ্ছে এটা সত্যি, যা যেটা দেখাচ্ছেই, মানে যে বন্ড যেটা দেখাচ্ছে তাহলে সত্যি। এখানে ডলার কি তোমাকে সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ, বন্ড যেটা তোমাকে দেখাচ্ছে ওটা সত্যি। সামটাইম সামটাইম একটু ডে 19-20 হয়ে যায়, কিন্তু সামটাইম ডলার চলো ডাউন সাইডে, বন্ড চলো আপ সাইডে, হয়ে যায় এটা। তখন ওরা ডিফেন্ড করেছি মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি, তখন ওরা ডিফেন্ড করে কি মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি, মানে এমকিউ লিখলাম যে মার্কেট লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি কনসেপ্ট ওটা, বুঝেছো? তখন ওরা ডিফেন্ড করে কি মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি। হুম, ওকে, এটা আবার একটু বলুন তো এতক্ষণ ভাইয়া, যে আবার একটু প্যাক বলুন তো করলাম এটা। আশা করি বুঝতে পারছো এখন। অ্যান্ড আমি কিন্তু এমনি প্যাক করিনি কিন্তু, দেখো আমি ভাইয়া সরি, ভাইয়া এটা ফেডারেল, মানে সেটা ফেডারেল রিজার্ভের চার্ট কিন্তু এটা ইউএস এর ভাইয়া কি ভাইয়া ফেডারেল রিজার্ভের চার্ট কিন্তু এটা। অ্যান্ড এটার কিন্তু কোনো ক্যান্ডেল হয় না, কিন্তু এটা জাস্ট বার চার্ট হয় এটা। অ্যান্ড এটা শুধুমাত্র চার্ট হয় উইকলি চার্ট, বুঝেছো? এটা শুধুমাত্র চার্ট হয় কি উইকলি চার্ট, ভাইয়া বুঝেছো? আমার কথা এখন শুনতেছেন? এখন তো কনসেপ্ট ক্লিয়ার, এখন যে উইকলি অ্যানালাইসিস করো, মান্থলি করো, ডেইলি করো, তোমাদেরকে এই 3টা বিষয়ে লাগবে, মাস্ট বি। দেখো আমি একদম মিক্সে যাই এখন। আমি উইকলিতে বোঝাই, গত 2 উইক কি দেখো তো, গত 2 উইক মানে গত 14-15 দিন বিক্স ডাউন সাইড ছিল, কিন্তু নাসডাকের যুদ্ধ আমি উইকলিতে যাই, গত 2টা উইক কি ছিল? নাসডাক আপসাইড ছিল, আপসাইড। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আরেকটা বিষয় বলে রাখি, আরেকটা বিষয় আমি কনফার্ম করে দেই, এসব কিছু ভিক্স ইন্ডেক্স আর বন্ড তোমার কাজে আসবে না। এখন বলতে পারো যে ভাই কাজে আসবে না, ঠিক আছেন কেন? কাজে কখন আসবে না? যখন তুমি মার্কেট স্ট্রাকচার, মানে মার্কেটের স্ট্রাকচার লিকুইডিটি, মানে মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি তুমি যখন বুঝতে না পারবা, তখন এসব তোমার কোনো কাজ আর না। আমি মার্কেট স্ট্রাকচার বলতে বলতেছি না যে বস চক আইডিএম ব্লা 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 বা আইটিএল এসটিএল, আমি এটাও বলছি না, কিন্তু মার্কেট স্ট্রাকচার, মার্কেট কিন্তু এভরিডে নিউ নিউ স্ট্রাকচার ক্রিয়েট করে কিন্তু। হ্যাঁ, তবে একটা স্ট্রাকচার কমন পাবা, ওই চলছে ওপেন হাই লো হ্যাঁ হ্যাঁ ক্লস, ওপেন লো হাই ক্লস, এই শুধুমাত্র এই 2 স্ট্রাকচারটা কমন পাবা। আদারওয়াইজ বস চক আইডিএম ব্লা 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 এসব কমন পাবা না কিন্তু, ঠিক আছে? এই 3টা বিষয় হুম। তোমার কাজের না যদি তুমি না মার্কেট স্ট্রাকচার ভালো করে বুঝতে পারো, ইভেন বায়াস, তুমি ডেইলি যে বায়াসটা, মানে মার্কেটের যে বায়াসটা ঠিক মতো বের করতে পারো, এগুলো ইন্টারনাল বিষয়, এগুলা তিনটা তিনটা বিষয়কে দেখলে হবে না, তিনটা বিষয়কে দেখলে হবে না। আর ইভেন
এটা বলে রাখেছি, এই তিনটা বিষয় কিন্তু হাত এক সপ্তাহতেও আসবে না, একদিনও আসবে না, এক মাসেও আসবে না, হ্যাঁ 2 মাস 3 মাস যাওয়ার পর ইজিলি হাত চলে আসবে কিন্তু। বুঝেছো? এই বিষয়টা জি ভাই। এতটা হামরা কিছু না যে এরকম হামরা কিছু না, অনেক সহজ। ঠিক আছে, দেখো 2টা উইক কিন্তু আপসাইড ছিল এখানে, মানে 14-15 দিন হ্যাঁ তোমার বায়াস তুমি পাচ্ছ। 14 থেকে 15 দিন তুমি মার্কেটের ডিরেকশন পাচ্ছ। 14 থেকে 15 দিন কি করবে মার্কেট? তুমি অ্যাজ ইট ইজ মার্কেটের ডিরেকশন পাচ্ছ। ভিক্স ভিক্স কি করছে? 2 সপ্তাহ ডাউন সাইড, এই সপ্তাহে ভিক্স আপ সাইড দেওয়া শুরু করছে, অ্যান্ড এই সপ্তাহে কি দেখো তো, নাসডাক ডাউন সাইড আসা শুরু করছে কিন্তু। রিজন, ইন্টারনাল টাইম ফ্রেম। ডেলি টাইম ফ্রেমে এখন যাও, দেখো ডেলিতে এখন টাইম ফ্রেম কি করছে মার্কেট দেখো তো। ডেলিতে আমার কি হচ্ছে, ডেলি দেখো তো। ডেলি খুবই সিম্পল বিষয় যে মার্কেট এই যে সুইং হাই, এই সুইং হাইয়ের লিকুইডিটি মার্কেট নিয়েছে, অ্যান্ড ভিক্স কিন্তু আজকে পজিটিভ হয়েছে কিন্তু। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে S&P 500 আর নাসদাক কিন্তু দুইটা সেম ভাবে চলে কিন্তু। অ্যান্ড S&P 500 কি করেছে, S&P 500 এই সুইং মানে ডেলি যে সুইং আছে, ডেলি ইন্টারনাল হ্যাঁ লিকুইডিটি, এটা এক্সটার্নাল এটা হতো, বাট এটা ইন্টারনাল লিকুইডিটি, ডেলি ইন্টারনাল লিকুইডিটি নিয়েছে। এই ক্যান্ডেলে ইন্টারনাল লিকুইডিটি কি সে নিয়েছে, তাহলে আপসাইড কোনো লিকুইডিটি নাই আর। একটা আছে এক্সটার্নাল, বাট এক্সটার্নাল নিতে সে আগ্রহী না। যদি আগ্রহ থাকতো তার, তাহলে এটার আবার তাকে বডি ক্রস করতে হবে। এগুলো বেসিক জিনিস বুঝতে হবে না, মানে এটা বলবো আমি। যদি থাকতো আগ্রহ, তাহলে এটার আবার তাকে কি বডি ক্রস করতে হতো। And তার সঙ্গে সঙ্গে এখানে হুম কি এমএসএস করছে কিন্তু, এখানে কিন্তু করছে এমএসএস, মার্কেট ইনস্ট্রাক্টর শিফট। এন্ড এই যে বড় একটা সেল দেখতেছো না, দেখো 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 দেখো, হ্যাঁ এটার বিউটি দেখো। এটা কয় তারিখ, এটা 5 তারিখে, দেখো এটা, এটা 5 তারিখ, এটা ফেব্রুয়ারি 5-এ, এটা কিন্তু এটা ফেব্রুয়ারি 5-এ, তাই না? দেখো এটা তোমার S&P 500 চার্ট ফেব্রুয়ারি 5-এ, ওকে। নাসদাক দেখো ফেব্রুয়ারি 5 কি করছে, নাসদাক কিন্তু ফেব্রুয়ারি 5-এ ডাউন সাইড কিন্তু আসছে, ওকে। অ্যান্ড ভিক্স দেখবা, ভিক্স দেখো, চলো দেখো তো, জাস্ট এটার বিউটি দেখো, মানে কতটা সহজ, মানে তোমার যে অ্যানালাইসিস, তোমার কত বড় জাম্প আসবে মানে এটা শেখার পরে। তোমার ধারণারও বাইরে, তুমি মার্কেট কিভাবে এখন দেখবা, তোমার ধারণারও বাইরে। বিগ মুভ, তাহলে এটা 5 তারিখ, ইয়েস, অবভিয়াসলি এটাই 5 তারিখ কিন্তু এটা, ঠিক আছে। ইভেন এই যে সেলিং আছে, এটা কিন্তু সেলিং ভিক্সে আছে কিন্তু এটা। হুম এটা কি এটা 9 মার্চ, ওকে। 9 মাস না থেকে যাও, 9 মাস আমি এখানে সার্চ করি, 7 না, 3, 9, গো টু, আচ্ছা কোথায় গেল 9 মাস, এটা কোথায়, 9 মার্চ, সাল কত দেখেন? এই দেখো 9 মার্চ, দেখো 9 মাস, মানে মার্চ 9, এটা কিন্তু অনেক ব্যাক ডেট, এটা এটা কিন্তু অনেক ব্যাক, এটা 9 মার্চ, 9 মার্চ কি হয়েছে এখানে, বাইং, 9 মাস সেলিং, বাইং, এক্সটার্নাল লিকুইডিটি, মেবি এত বড় চার্ট দেখাবে না, আমার এটা পেড নিয়ে নাই। ওকে, দেখো 4 আওয়ার্সের কি এক্সটার্নাল লিকুইডিটি, ডেইলি এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট গ্র্যাব করেছে, আর এখান থেকে আবার আপসাইড, লিকুইডিটি গ্যাপ অ্যান্ড আপসাইড। অনেক ক্ষেত্রে আছে লিকুইডিটি গ্র্যাব করার পর মার্কেট কন্টিনিউ করে, অ্যান্ড অনেক ক্ষেত্রে মার্কেট রিভার্স করে। জাস্ট এটার বিউটি দেখো, যদি এটা একবার ঠিক মতো বুঝতে পারো যে এই যে এখান থেকে পুল ব্যাক আসবে, তোমার মাথায় এটা এক্স্যাক্টলি এটা ঘটার আগে চলে আসবে যে হ্যাঁ এখানে পুল ব্যাক আসতে পারে।
ক্লিয়ার? জাস্ট এটা কি দেখালাম আমি? নাসদাক দেখালাম, তাই না? ঠিক আছে, 9 মার্চ আমি গোল্ড দেখাচ্ছি এখন। চলো, গোল্ড দেখবা হেলদি একটা বাইং আসছে। মার্চ 9, ওকে, 9 মার্চ, 9 মার্চ কিন্তু এটাও কিন্তু পজিটিভ ছিল, কিন্তু গোল্ড কিন্তু পজিটিভ ছিল 9 মার্চ কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, নেগেটিভ ছিল, বাট যদি তুমি ইন্টারনাল প্লে করতে পারতা তাহলে কিন্তু এটা তোমার হতো, এটা বলছো, তাহলে কিন্তু ইন্টারনাল প্লে করতে পারলে ডেইলি প্রিভিয়াস 2-3 মানে এটা একটা সুইং কিন্তু, ঠিক আছে? এই সুইং লো হ্যাঁ সুইপ হ্যাঁ হ্যাঁ করেছে, এখান থেকে আপসাইড, পরবর্তীতে এখান থেকে আপসাইড এন্ড এখান থেকে ডাউন সাইড। গোল্ড এখান থেকে ডাউন শুরু করছে, তখন কি সিচুয়েশন ভালো ছিল, যে কোনো জিও পলিটিক্যাল ডাটা ছিল না সেভাবে স্ট্রং, এন্ড এখান থেকে গোল্ড ডাউন সাইড লেভেল ট্যাপ করতে আসে এখান থেকে, দ্যাটস ইট। এন্ড হ্যাঁ ভাইয়া। তোমার কি মনে আছে এগুলা? হ্যাঁ হ্যাঁ। এগুলোর ভিতরে আমাদের মিস গেছে কটা বলো তো? মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মিস গেছে কটা বলো? সর্বোচ্চ যদি বলা যায় কটা হবে? তিনটা হবে। সর্বোচ্চ 2 থেকে 3টা, আর যদি ওই যে তোমার স্ক্যাল্পিং ধরি তো খুব বেশি গেলে 10-12টা লস হয়েছে সর্বোচ্চ গেলে। এখানে এখান থেকে তো এখানে প্রায় 80 প্লাস ট্রেড হয়েছে ভাই। ঠিক আছে, এখন মনে করো আমি যদি সেম ভিডিও যদি আমি ইউটিউবে যদি আপলোড করি, তো কিছু মানুষ বলবে যে আমি তোমাকে টাকা খাইয়ে তোমাকে দিয়ে বলাচ্ছি যে আমি এটা করছি। না না, বুঝছো? বাদ এখানে দাও, লাইভ প্রুফ আছে। বাদ দাও, তাদের বলাতে কোনো যায় আসে না, বুঝছো? আমি তোমাকে দিয়ে করে নিয়েছি এগুলো, এগুলো লাইভ। ঠিক আছে? তোমাকে দিয়ে করে নিয়েছি, ইভেন আমি করেছি এগুলো। দাও, দেখো। আমি তোমাকে এই 3টা বিষয় বলছিলাম যে 3টা বিষয় যদি তুমি বুঝতে পারো, এখন আমার মুখ ব্যথা করছে আমার। ঠিক আছে, আমি তোমাকে এই 3টা বিষয় সম্পর্কে বলছিলাম, যদি তুমি 3টা বিষয় ঠিক মতো বুঝতে পারো তাহলে তোমাকে আর পিছনে মুখ, হুম। কারণ 3টা বিষয় সব। ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে যে এই যাবৎ তোমার কাছ থেকে আমি কোনো কিছু গোপন করিনি, মানে আমার খোপড়িতে যা ছিল তোমাকে আমি সব কিছু কি ডেলিভারি করে দিয়েছি কিন্তু। সবসময় বলবেন ভাইয়া, না ঠিক না। তোমাকে আমি আরো ইন্টারনাল কিছু বলতাম, কিন্তু আমিও সবে কাজ করছি, বুঝছো? এখনো ওটা রেডি করতে পারি না, আমি কাজ করছি, আগে এক্সপার্ট আমি হই, তারপর শিখাবো, বুঝছো? ওকে ওকে। দেখো, ভিক্স দেখো তো, ভিক্স তুমি যদি ভিক্স যদি ইগ ইউজ করতে, তুমি যদি ভিক্স চার্টে যদি ইগদা ইউজ করতে, উম, এটা মার্কেট ইজ একটা শিপ, এটা এটা ভিক্সের চার্ট, তুমি রেসপন্স করো, বুঝছো? আমাকে, আমার স্পিকার খোলা আছে, বুঝছো? তুমি রেসপন্স করো আমাকে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। দেখো, এটা কি বলে ভিক্সের এমএসএস। চার্ট, এমএসএস, এটা কি ভিক্স মার্কেট, এটা ভিক্স মার্কেটে এমএসএস, আদার্স মার্কেট বন্ড হুম। দেখবা হয়ে গেছে এমএসএস। আমি যদি বন্ডে যা দেখবা যে বন্ডে ডেফিনেটলি বন্ডে এমএসএস হয়েছে কিন্তু ওই টাইমটাতে। আর 9 মার্চ, 9 মার্চ, 9 মার্চ, 9 মার্চ, মার্চ 29, 9, ওকে, এই 9 মাস কিন্তু আর 2 থেকে 3 দিন বা এক সপ্তাহ লাগেনি, 3 দিন পর বন্ড আপসাইড ডিসপ্লেসমেন্ট দিয়েছে কিন্তু এমএসএস, বুঝছো? এমএসএস, আমি কি বলেছি, ভিক্স হলো মার্কেটের কি থার্মোমিটার, মানে ভলাটিলিটি ইন্ডেক্স। এখন তোমার মাথায় আসতেছে যে ভাই আপনি তো বলছেন যে ভিক্স পজিটিভ হলে বন্ড নেগেটিভ হবে, বা বন্ড পজিটিভ হবে, বা ভিক্স আর বন্ড একসাথে চলে, ঠিক আছে?
কিন্তু তোমাকে ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে, ভিক্স হচ্ছে ইউএস এর কি ভলাটিলিটি ইন্ডেক্স। তখন ভিক্স অনেক পরিমাণে বেড়েছিল, কিন্তু দেখো তখন ভিক্স কিন্তু অনেক পরিমাণে কি বেড়েছিল, কিন্তু তখন মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ফেয়ার ছিল, কিন্তু তখন মার্কেটে অনেক পরিমাণে ফেয়ার ছিল, মানে অনেক পরিমাণে ভয় তখন মার্কেটে ছিল। কিন্তু হ্যাঁ এটাকে কমানোর জন্য অবশ্যই ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা আছে তাকে এন্টার করতে হবে বন্ড মার্কেটে, ইভেন গভর্নমেন্টকে অ্যাড হতে হবে বন্ড মার্কেটে, তাহলে ইউএসএ যেগুলো মার্কেট হিললে চলবে। কিন্তু বোঝায়? না বুঝলে প্রশ্ন করো আমাকে যে ভাই বুঝিনি এটা। হ্যালো? হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ, বলো বলো। এটা আবার রিপিট করেন, আবার রিপিট করেন ভাইয়া, শুনিনি ভালোভাবে মানে। বন্ড আসলে কি? বন্ড হচ্ছে যে গভর্নমেন্টের, তাই না? হ্যাঁ মার্কেটে যখন এত বড় একটা সিচুয়েশন খারাপ হয়ে যায়, এই কাহিনী দেখো তো, ডিসেম্বর 25 থেকে মার্চ 2026 পর্যন্ত আদার্স যেগুলো মার্কেট আছে যেমন গোল্ড, হ্যাঁ, তখন স্টকের জন্য ইয়ে ছিল নাকি? আমি দেখাচ্ছি, ডিসেম্বর 25, মানে ডিসেম্বর মাসটাই ধরে নাও। দেখো ডিসেম্বর 25 থেকে কিন্তু মার্চ 30, মানে 30শে মার্চ পর্যন্ত ভিক্স 10শে মার্চ পর্যন্ত, কিন্তু মানে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অ্যারাউন্ড 4টা মাস মার্কেটের অবস্থা খারাপ। কিন্তু ইউএস মার্কেটে 4টা মাস অবস্থা খারাপ। কিন্তু ইউএস 30 বলো, ইউএস 30 দেখো, ডিসেম্বরে যাও, কোথায় ওটা? নভেম্বর কোথায়? ডিসেম্বর 25, ডিসেম্বর 25 থেকে শুরু করে মার্চ পর্যন্ত, 30শে মার্চ পর্যন্ত দেখো, 30শে মার্চ পর্যন্ত কিন্তু মার্কেট ডাউন সাইড। এখান থেকে কত পার্সেন্ট ডাউন সাইড মার্কেট? পার্সেন্ট শো হচ্ছে না এখানে, এই ম্যাপে পার্সেন্ট শো, মানে যে টুলে পার্সেন্ট শো হচ্ছে না, বাট মোটামুটি কিন্তু একটা ডাউনে কিন্তু আছে মার্কেট, তাই না? তো এটাকে অবশ্যই হ্যাঁ পজিটিভ করাতে হবে। এখন এই বিষয়টা মন দিয়ে বোঝো যে এটাকে পজিটিভ করাতে হলে আমাকে মার্কেটে কি প্রয়োজন? মার্কেটে কি প্রয়োজন? ইনভেস্টর প্রয়োজন, তাই না? হুম মার্কেটে আমার কি ইনভেস্টর প্রয়োজন? তো আমার ইনভেস্টর কখন মার্কেটে আসবে? যখন ফেডারেল রিজার্ভ ব্যাংক, যখন গভর্নমেন্ট ব্যাংক যখন ইনভলভ হবে মার্কেটে। এখানে রিস্ক অন অ্যান্ড রিস্ক অফ মডেলটা কাজ করে। যখনই গভর্নমেন্ট বন্ডে ইন্টারেস্ট দেখাচ্ছে তখন এটা রিস্ক অন মডেল। গভর্নমেন্ট যেখানে এখন তোমাকে উৎসাহ দিচ্ছে যে তোমরা এখানে ইনভেস্ট করো এখন, মানে সাধারণ লোক তো ইনভেস্ট করবে, স্বাভাবিক এটা। হ্যাঁ তখন সবাই রিস্ক নিবে, কারণ রিস্ক, মার্কেট মানে রিস্ক তো নাকি? তখন সবাই রিস্ক নিবে, তখন সবাই রিস্ক নিতে আগ্রহ প্রকাশ করবে, কারণ গভর্নমেন্ট আছে এখানে। ঠিক আছে, দ্যাটস দ্য রিজন যে তখন এই দুটার যে একটা কোলাবরেশনটা ভেঙে গেছে, মানে যেটা বন্ডিং যেটা ছিল দুজন সেম ডিরেকশনে যাওয়ার, ওটার বদলে এখন দুজন ডিফারেন্ট হতে যাচ্ছে এখন। ঠিক আছে, মানে এখন তো মার্কেটের কি ডিসাইড করে? মার্কেটের যেই ভোলাটিলিটি ইন্ডেক্স, মানে মার্কেট যে ফিয়ার এন্ড গ্রিড, এটা ডিসাইড করে মার্কেটের ফিয়ার কমছে না। হুম আমার কথা হচ্ছে যে ভিক্স আমাকে এটা বলছে না যে এটা কি হতে পারে, সরি, ভিক্স আমাকে এটা বলছে না যে বন্ড আর ভিক্স একসঙ্গে যাব আমি। ভিক্স আমাকে এটা বলছে যে আমি মার্কেটের ভয় এবং মার্কেটের খারাপ অবস্থা, মানে ভালো অবস্থা ডিসাইড করি।
মানে শো সরি ডিসাইড না, আমি এটা শো করি যে মার্কেটের অবস্থা এখন ভালো না খারাপ, বা ইন ফিউচার মার্কেটের অবস্থা ভালো হবে না খারাপ হবে, আমি এটা শো করি, খাই। কিন্তু আমাদেরকে এটা বলেনি যে আমার সাথে বন্ডকে একসঙ্গে চলতে হবে, ডলারকে একসঙ্গে চলতে হবে। এটা আমাকে শিখিয়েছে যে আমি মার্কেটে শুধুমাত্র ভয় জ্ঞান কি সত্য দেখাই। কনসেপ্ট ক্লিয়ার? ভাইয়া। এই জন্যেই এখান থেকে ডাউন সাইডে কি করছে, মেসেজ করছে কিন্তু। চলো এটা একদম দেখো 18 মার্চ থেকে নিয়ে 26 এখন মার্কেট শিপ দেখবে এখানে সেম তারিখ থেকে 18 মার্চ থেকে নিয়ে এপ্রিল 26। দাঁড়াও 18 মার্চ থেকে নিয়ে এপ্রিল 26 পর্যন্ত মার্কেট শিপ দেখতে পাবা, বাট তার আগেই দিয়ে দিছে 18 মার্চ থেকে নিয়ে 18 মার্চ করতে হচ্ছে আমাদের কাছে ফেব্রুয়ারি মার্চ 11 মার্চ 17 মার্চ 18 মার্চ, এই যে রেড ক্যান্ডেল এটা হচ্ছে 18 মার্চ, বুঝছো? 18 মার্চ থেকে নিয়ে 26 এপ্রিলের মধ্যে ভিক্সে মার্কেট শিপ দিয়েছে, মানে ইগদা মার্কেট এঞ্জেল শিপ করেছে। ইউএস 30 কি করেছে 18 মার্চ থেকে নিয়ে কত এটা দেখলাম আমি 26 মার্চ, সরি 26 এপ্রিল, 26 এপ্রিল আগেই মার্কেট শিফট করে ফেলেছে। ইটস মিন এখন এটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন এটার মানে এখানে এটা আপসাইড যাবে স্বাভাবিক। এটা তুমি এটা দেখো একবার বিউটি, তোমাকে আগে ফাগে বললো যে হ্যাঁ এখন আমার, এখন ভিক্স তোমাকে আগে বলছো যে হ্যাঁ এখন এটা শিফট হয়ে গেছে আমার, তোমরা এখন রিল্যাক্সে মার্কেটে ইনভেস্ট করতে পারো। সেট দেখো, দেখো এটার বিউটি, দেখো এটার। বিক্স আগে মেসেজ করে দিছে। হ্যাঁ ভিক্স তোমাকে তারপর আগেই সিগন্যাল দিয়ে দিয়েছে, ভিক্স তোমাকে আগেই সিগন্যাল দিয়েছে যে আমি ডাউন সাইড যাচ্ছি, তাহলে স্টকে তোমরা আপ সাইডে যাও। সাইড চলে গেছে, তার মধ্যে কি করেছে বন্ড মার্কেট তার ভিতরে কি রিস্ক অন মডেল, মানে সবাই এখন রিস্ক নিচ্ছে, মানে মার্কেটের সেন্টিমেন্ট তারা কন্ট্রোল নিয়ে আসে। বুঝতে পারছো এখন ভিক্স কতটা পাওয়ারফুল জিনিস? কোনো প্রশ্ন আছে আর? একটা প্রশ্ন ছিল, বাট ওই সময় কইছিলাম ওখানে মাইক অফ ছিল। কিছু কিছু টাইম কথা একটু জোরে বলো কারণ হ্যাঁ এখন শুনেন বল। কিছু কিছু টাইম মনে করেন যে একটা শিফট হয়ে যায়, বাট আরেকটা মনে করেন অ্যাজ করে না, বা এই এক জায়গায় আটকে থাকে। ওটার জন্য কি স্ট্রাকচার দরকার, নাকি হ্যাঁ ডিরেক্ট এক্স্যাক্টলি বাই সেল করা যাবে? ওটার জন্য আমাদের স্ট্রাকচার দরকার, অ্যান্ড একটু অপেক্ষা করতে হয়। মানে কিছু মার্কেট আছে যে তারা 2 থেকে 3 দিন আগে, ধরো যে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তো তুমি কক্সবাজার যাচ্ছ, ঠিক আছে, তোমার বাসা আমার বাসা থেকে, কক্সবাজার থেকে তোমার বাসার কাছে, আমার বাসা দূর, তাহলে এখানে তুমি আগে যাবে না? কারণ তোমার বাসা এখান থেকে কাছে, গন্তব্য আমার ওখানে কিন্তু আমার যাতে কি এটা হবে একটু, ওখান থেকে আমার দূরত্ব দূরে। হ্যাঁ এটা হলো বিষয়, বুঝছো? কি যে যখন মিলছে না কোনো কিছু তখন কি অপেক্ষা করো, ট্রেড নিও না। মানে মনে করেন যে আপনার বিক্স মেসেজ করলো, হ্যাঁ, হুম তো কিছু কিছু টাইম যেমন মনে করেন নাসদাক মেসেজ করলো না, মানে মনে করেন বিগ শিফট, কিন্তু নাসদাক আপনার চুপ হয়ে আছে, তখন এমএসএস বা ডিসপ্লেসমেন্ট ওইগুলো দেখে এন্ট্রি নেওয়া যাবে, তাই না? ডিরেক্ট এন্ট্রি করা যাবে না, ডিরেক্ট এন্ট্রি করা যাবে না। দেখো ট্রেডিং এ একটা বিষয় থাকে যে যদি ডাটা না পাই আমরা, বা যদি দেখছি যে এখানে ট্রেড নেওয়া রিস্ক আমাদের জন্য, তো তখন দুটো বিষয় করা যায়। নাম্বার ওয়ান যে লট সাইজ কমে নাও, নাম্বার টু ট্রেড না করা বেটার। ট্রেড যে রেগুলার করতে হবে এমনটা না যে মার্কেটের সঙ্গে চুক্তি আমরা, ঠিক আছে,
আমরা তো এমন না যে আমরা দেখাচ্ছি মার্কেটে আসা যে ট্রেড না করলে আমাদের ভাত হবে না, তাই না? না না, হ্যাঁ হ্যাঁ। বলছি না ট্রেড নিব না, সামটাইম আমরা ওয়েট করি কিন্তু আমি যে একজন অ্যানালাইসিস, তো আমাকে ওয়েট করতে হয় কিন্তু, বুঝছো? এইটা হুম আজকেই তো গেল স্টপ লস, স্টপ লস তো আসতেই গেল, বুঝলে? এখান থেকে বানিয়েছিলাম, তুমি ছিলে, হুম স্টপ লস কি আজকে তো গেল না? এর বেশি কারণ কি? কারণ কি আমি ভিক্স হ্যাঁ দেখিনি, ভিক্স দেখিনি, আমি শুধুমাত্র কি দেখছি, শুধুমাত্র আমি কি দেখেছি? ডলার। শুধুমাত্র আমি ডলার দেখে ডলার, ডিসিশন হ্যাঁ। নিতে গেছিলাম, and যার জন্য আমার এই পরিমাণ ক্ষতি হলো। আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না, and এটা ক্ষতি হতো না, বুঝছো? আমি যেই লেকচার যেটা ইউটিউবে আপলোড করেছি, ওখানে আমি বলেছি যে সোমবার 14 তারিখ, বুঝছো? মানে আজকে 13 তারিখ, but আমি ভুল ভবিষ্যতে এটাকে আজকে বলে ফেলি 14 তারিখ, মানে আজকে ভাবি, হুম মানে হুম আজকের দিনে ভাবি ওই নিউজ যে আছে আজকে, বুঝছো? বাট হয়তো নিউজ কালকে আছে, যার জন্য আমি এখান থেকে সেলিং এ ছিলাম যে ডাটা নেগেটিভ, তার ভিত্তিতে এখান থেকে কি লেভেল, এখান থেকে ডাউন সাইডে আসবে, বুঝছো? ইন্ডিয়ান মার্কেট কিন্তু ডাউন সাইডে হ্যাঁ আসবে কিন্তু, ঠিক আছে, ডাউন সাইডে আসবে কিন্তু, ঠিক হ্যাঁ আছে, কিন্তু আসছে তো ভালো তো কিন্তু আমি লাগতেছিল। ভুলে গেছিলাম যে, বুঝছো, আমি ভুলে গেছিলাম ডাটা আজকে, মানে নিউজ আজকে নাই, ইকোনমিক নিউজ আজকে নাই, বুঝছো? যার জন্য আমার এই অবস্থা হুম হয়ে গেছে, লস হবে স্বাভাবিক। এখন এখন তো শিফট হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, এই যেমন ওয়েল, আমি তোমাকে লেকচার নেওয়ার সময় বললাম কিন্তু যে ওয়েল এটা ক্রস করে দিবে কিন্তু, লেকচার নেওয়ার আগেই বলছি কিন্তু, ওয়েল এটা ক্রস করে দেবে কিন্তু, হুম ইভেন তোমার ভালো বুদ্ধি দিছে। তোমার 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 তো ট্রেড নিয়ে আছে এখানে, হ্যাঁ, এখানে কিছু জিও পলিটিক্যাল ডাটা এখানে ইনভলভ আছে কিন্তু, যেমন এখন দেখাই হুম ফিনান্সিয়াল জুস, আসে না কেন? ও মাই গড ভাই, মারাত্মক মুভি। ওকে, সুন্দর একটা মুভি দিছে আমাকে এটা নিয়ে করে। দাঁড়াও, আমার নেটওয়ার্কের ইস্যু। এই নিউজটা আসার কারণ কি, যে এটা হচ্ছে যে ইরান কিন্তু তাদের হরমোজ অফ, হ্যাঁ হ্যাঁ আজকে দিছিল এটা আবার। ঠিক আছে, হরমোজ কিন্তু অফ। ইরান ফরেন মিনিস্টার ট্রাম্প 20% হরমোজ চার্জ ইন 2 মার্চ, ঠিক আছে, এটা আজকে নিউজ আসছিল কিন্তু, and যার ফলে কিন্তু স্পাইক দিয়েছে কিন্তু হবে, মানে এই যে নিউজটা দেখছো না, এটার ফলে কিন্তু স্পাইক আসলো। হ্যালো। হ্যাঁ, কথা বুঝতে পারছো আমার তুমি? বাম, হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি ভাই, আপনার এগুলা বাম পাশে রেড ফোল্ডার দেখানো নিউজগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কিভাবে? তো এখানে তো আমার ফাইন্যান্সিয়াল ডাটা আসছে, মানে জিও পলিটিক্যাল ডাটা আসছে অনেকে, ঠিক আছে, জিও পলিটিক্যাল ডাটা তো সম্পর্কে ক্লাস একটা নেওয়া উচিত তোমার, এটা বোঝা আপাতত যে এটা এক্সটার্নাল নিউজ, এটা ইন্টারনাল না। দেখো, ওয়েল যেটা আছে না, সিয়াম, হ্যালো, আই থিঙ্ক নেটওয়ার্কের ইস্যু আমার বা তোমার হতে পারে। হ্যাঁ সিয়াম, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। দেখো, ওয়েল না নিয়ে তো কিছু আমারটা বলার হচ্ছে নেই, কি রেড বুঝছো? ফোল্ডার গুলা দেখে না, জাস্ট এমনি নিউজ গুলো আসে। ও আচ্ছা, নোটিফিকেশন অফ করা আছে, আমি দেখে দেবো না ওটা, দাঁড়াও একটু নেটওয়ার্ক ইস্যু আমার, আমি আপনার ইন্টারফেসটা সুন্দর আর কি, মনে করেন সবগুলা ওই যে কি হয়েছে বলো? মানে আপনার ইয়েতে জানতো ওই যে ফাইন্যান্সিয়াল জানতো একটু। ইনিশিয়াল জুস,
হ্যাঁ 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 দেখো, এটা ফেডারেল রিজার্ভের ব্যালেন্স শিট আছে কিন্তু। ওই যে বাম পাশে এগুলো দেখাইতেছে না, বাম পাশে বাম পাশে। হিসেব নিউজ হ্যাঁ 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 এগুলো 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 কেন এগুলো আমার এটা কি তোমার আসে না। তোমার ডেস্কটপে শো হচ্ছে না এটা? না না ভাইয়া আসে নাই তো। তোমার ডেস্কটপে তো শো হওয়ার কথা এটা। ওই যে এই যে এখানে কাস্টম আচ্ছা করা আছে এটা কি বুঝছো? মোবাইলে আসে? মোবাইলে আসে না? হ্যাঁ, মোবাইলে এসো তো এটা। ফাইন্যান্সিয়াল নিউজ এটা কাস্টম করতে এটা বুঝছো, কাস্টম করতে পারবা। মানে তোমাকে তোমার কোন দেশের নিউজটা আসলে প্রয়োজন ওটা এখানে কাস্টম করতে পারো বুঝছো? হ্যাঁ ওইটা এটা কি মোবাইলে মার্কেট মুভিংটা নাকি? মোবাইলও মোবাইলও সেম সেম এই যে ইন্টারফেস দেখছো না, মোবাইলও সেম ইন্টারফেস আছে। দেখো আমি তোমাকে তেল নিয়ে বসেছিলাম না, আজকে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি আজকে না আমার ওই ভিডিও দেখবা বুঝছো? আমার ভিডিওতে বলেছে যে তেল ওখান থেকে আপসাইড যাবে, আমার মার্ক করাই ছিল হাউ টু ক্যাপচার বিগ মুভ, যে ভিডিওটা আছে আমার ওখানে দেখবা। ইভেন আজকে তোমাকে আমি এখানে বললাম যে এখান থেকে তেল আপসাইড যাবে, তুমি তো নিয়েছিল, আমি বললাম যে এটা ক্রস করে ফেলবে, দেখছো? সুইং ক্রস করে ফেলবে, এন্ড ক্রস করে দিয়েছে। হুম গোল্ডে মানে গোল্ডে যেটা লস করেছো এটা কিন্তু এখানে কভার, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে কভার প্লাস এখান থেকে আরো 2-4 গুণ প্রফিট করেছো কিন্তু। মানে যেটা তুমি গোল্ডে যেটা লস, মানে হুম তোমার এসএল যে গোল্ডে গিয়েছিল, এসএল কত গিয়েছিল বলো তো আমাদের? আমার আমার 50 কত মিনিটে একদম এন্ট্রি ছোট। ছিল, আমার 50 মিনিটে এন্ট্রি ছিল আমার, বেশি এসএল যায়নি আবার। ওইটা নিচেই ছিল একদম ছোট ছিল। যে এই ক্যান্ডেলে বলছে এন্ট্রি করি আমি, ঠিক আছে? এই ক্যান্ডেলে এন্ট্রি করি আমি, আর টার্গেটটা আমি এসএল আমি এটার আগেও রাখি, এই উইকের নিচে রাখি এসএল আমি, বুঝছো? টার্গেট রাখি আমি এসএল যেগুলো যায় ওগুলো খুবই ছোট সুইং ভাইয়া। হাই, টার্গেটটা রাখি আমি সুইং হাই, বুঝছো? টার্গেট কিন্তু এখানে অলরেডি আমাকে 1:1 বা হুম 1:1 দিয়েছে কিন্তু এখানে, বুঝছো? 250 এখানে হুম এখানে কিন্তু অলরেডি আমাকে মার্কেট 200 দিয়েছে কিন্তু, 200 প্লাস পিপি এখানে, ঠিক আছে? 250 প্লাস পিপি এখানে অলরেডি মার্কেট দিয়েছে কিন্তু আমাকে, চাইলে বুক করতে পারতাম আমি। সেই তুলনায় আমার এসএল ছিল কত? সেই তুলনায় আমার এসএল ছিল কত? 11 পয়েন্টে চলে এসেছিল, 11 পয়েন্ট আমার চলে এসেছিল। আর অলরেডি আমি এখানে কি 26 পয়েন্টের মতো পেয়েছিলাম, ক্যাপচার কিন্তু পেয়েছিলাম, বাট ওটা আমি গ্রেড ক্রস করিনি আমি, যার জন্য আমি লস্ট হয়ে যায়। মানে এখানে কত আসলো আমার? 1:2, এখানে 2 প্লাস, কিন্তু এখানে কিন্তু 1:2 প্লাস কিন্তু এখানে, বুঝছো? আর আমাদের এসএল গিরো কিন্তু হুম খুবই ছোট এসএল যায়, খুবই ছোট এসএল যায় কিন্তু আমাদের, কাহামরি যে এসএল দেয় এমনটা নয় কিন্তু। অ্যান্ড এটার যে রিভেঞ্জ, এটার যে রিভেঞ্জ তুমি কিন্তু এখানে নিবে হ্যাঁ কিন্তু, একদম। বুঝছো? এখানে কিন্তু একদম কিন্তু ভরে দিয়েছো, ধরতে গেলে আমি যদি ওই যে বাজে ভাষায় বলি তো এখানে ভরে দিয়েছো, বুঝছো? রিপন ভাই এটা নিয়ে ভয় ছিল, এটাই হয়েছে। ঠিক আছে? হুম, এটা নিয়ে এটা নিয়ে ভয় ছিল মানে? গোল্ডে গোল্ডে ও হ্যাঁ, গোল্ডে ওটা তো হয়ে গেছে, স্বাভাবিক ওটা হবে ওটা, কারণ মান্থলি যদি বাকি ছিল, আর আমি যে তোমার এক্স ওয়াই দেখেছি, যার জন্য এমনটা হয়েছে, বুঝেছো? হুম না ওটা তো হালকা গিয়েছে, আর এখানে দেখো দিলে যা লাগবে তুমি তো নিয়ে এলে এখান থেকে, তোমার তো লোভ বেশি দেখছি আমি, যা লাগবে তোমার নিলা এখানে থেকে তুমি। এসএল কি করে এখন? এখন এসএল তুমি সিরিয়াসলি দাও, কোনটা? অথবা 15 মিনিট এখানে এসএল কষ্ট কষ্ট
কি ওয়াইলেটটা? হ্যাঁ, ওয়াইলেটটা এসব কাজ করে দাও। ঠিক আছে, কি মুভ আসছে এটা? স্বাভাবিক এটা। নিউজ আসছে, জিও পলিটিক্যাল ডাটা আছে, মুভ চলে আসছে। ইরান হরমুজ পানি বন্ধ করেছে, নিউজ চলে আসছে, দেন বুম। দ্যাট ইজ ট্রেডিং। বুঝেছো? দ্যাট ইজ ট্রেডিং। মানে আর এটাই কি ট্রেডিং এর ভাই? বিউটি। ঠিক আছে, এটাই ট্রেডিং এর বিউটি। মানে জিও পলিটিক্যাল ডাটা, মানে যেটা জিও পলিটিক্যাল ডাটার বিউটি হচ্ছে, ঠিক আছে, এটা তো এটার সঙ্গে আমাদেরকে সাপোর্ট করছিল কি? ভাই আমি জানাই মার্কেট স্ট্রাকচার। স্ট্রাকচার এটার সঙ্গে আমাদের কি মার্কেট স্ট্রাকচার কি এন্ড তাদের সাপোর্ট করছিল। আমি তোমাকে তেলের এখান থেকে নিয়ে এইখানে পর্যন্ত ফুল মুভ কিন্তু ক্যাপচার করাইছি। মেবি তুমি করনি, মেবি তুমি ওই যে লাইভ স্ট্রিম দেখোনি আমার, হুম হুম দেখলে বুঝতে পারতা। মেবি তুমি দেখেছো বা দেখোনি জানি না আমি, কিন্তু আমি লাইভে স্টিল বলেছি তেল এখান থেকে ডাউন সাইডে আসবে, এখানে রিটেস্ট, আবার এখানে। আমার ইউএস ঠিক আছে, সাইডে অ্যান্ড সেল ইভেন একটা সেকেন্ড ইভেন যে এখানে যে আপটা হচ্ছে, আমি কিন্তু আমার যে আগেকার ভিডিও হাউ টু ক্যাপচার বিগ মুভ, আমি ওখানে বলেছি তেল এখানে থেকে এখানে যাবে, এখান থেকে রিভার্স করবে আবার। রিজন কি? রিজন হচ্ছে যে জিও পলিটিক্যাল ডাটা, তার সঙ্গে যে মার্কেট থার্ড অ্যান্ড প্রিভিয়াস যারা এখানে সিআরটি ট্রেডার, প্রিভিয়াস ক্যান্ডেল লো ক্লোজ করার পর মার্কেট এটার আবাও কিন্তু বডি ক্লজ করতে পারেনি, তার সঙ্গে ডেইলি টাইম ফ্রেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স করেছে, বুম 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 বুম, রাইট? সেট। ভাইয়া আজকে একটা জিনিস দেখলাম বুঝছেন, বলো। সিএনবিসি তে সিএনবিসি তে প্রায় 15 মিনিট পরে নিউজ দিছে। সিএনবিসি অনেক সময় 1 মিনিট লেটে দেয়, অনেক সময় 15 মিনিট লেটেও দেয়। ফাইন্যান্সিয়াল ডুস বেস্ট। ওই আচ্ছা। না ফাইন্যান্সিয়াল সরি সিএনবিসি যখন নিউজটা দিছে না, হুম হুম। সাংঘাতিক স্পাইক, একদম ইনস্ট্যান্ট স্পাইক, মানে কোনো 2 সেকেন্ড দিতে না, 10,500 মুভ দিয়েছে মাত্র। সঙ্গে সঙ্গে মুভ দিছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ডুস কিন্তু সিএনবিসির আগে বলছে। কিন্তু ফাইন্যান্সিয়াল ডুটো তুমি পজিশন বুক করবা, যখনই ওই নিউজ সিএনবিসিতে আসবে তখন স্পাইক খাবা। দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলে দিছে, মানে আমি দেখলাম যে হিসাব করে দেখলাম যে 15 মিনিট আগে বলছে, ফাইন্যান্সিয়াল জুস 15 মিনিট আগে বলছে। হুম। আচ্ছা, কোনো প্রশ্ন আছে আর? না না ভাইয়া, ঠিক আজকে আছে, একদম ভালো আমি হচ্ছে। আমি এগুলো থেকে আমি নিজে আমি নিজে এই বিষয়গুলো আমি ভিডিও তোমাকে দিচ্ছি, আমি কোনো সমস্যা নাই, আমি এটা ভিডিও ইউটিউবে আপলোড করে দেবো নি। কিন্তু আমি কালকে আমি সেম বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করব, তোমার ক্লাস নেব আমি। যদি মিস্টেক করো তাহলে বুঝতে পারছো। ইনশাআল্লাহ মিস্টেক হবে। ঠিক আছে, যদি মিস্টেক করো তাহলে পরবর্তীতে আমার কাছ থেকে তুমি না কোনো ক্লাস পাবা, না কোনো হেল্প পাবা, কিছুই পাবা না কিন্তু। হ্যাঁ, মিস্টেক বলতে তুমি ও তো বুঝতে পারবা না, সেটা আমাকে বলো, এখনো টাইম দিচ্ছি আমি। হ্যাঁ, হয়তো মার্কেট দিকে মিস্টেক করবো, ওটা আলাদা বিষয়টা করবে, স্বাভাবিক ওটা। কিন্তু এখন যে বিষয়টা তুমি বুঝতে পারোনি, পরবর্তীতে এসে বলবো যে ভাই এটা বুঝতে পারিনি আমি, তখন কিন্তু হবে না কিন্তু, তখন আমি ডাইরেক্টলি তোমার ক্লাস নেবো না কিন্তু আমার। বুঝেছো? উম, জি না ভাই, আশা করি হবে না। হ্যাঁ, আর ফান্ডেড অ্যাকাউন্টটা নিলা, ফান্ডেড অ্যাকাউন্টে যে রুলস সেটা ভালো। সবকিছুতে আছে। রুলস দেখো, ট্রেড নাও, দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো তো দেখাই দিছে। তোমাকে আমি A to Z বুঝাই দিলাম। বুঝেছো? কিভাবে নিবা, কিভাবে ইউজ করবা, কিভাবে কি করবা, ডিসিপ্লিন বিল্ড করে হবে। আর সমস্যা না, আমি আসি, বুঝছো? এখন থেকে রেগুলারলি ক্লাস নেবো, বুঝছো আমি? ওকে ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কালকে দেখা হবে না, বুঝছো? আমার ভাবি ফোন দিবে হয়তো। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।